আমাদের এই বিল্ডিং এর পাশে একটা স্কুল আছে না, স্কুলের ওয়েবসাইটটা দেখো,
কথা একটু কম বলতে হবে, হ্যাঁ। ফর্ম কি দেখিয়েছি? HTML এর ফর্ম নিয়ে আলোচনা হয়েছে। কেউ বলে হ্যাঁ, কেউ বলে না। ফর্ম নিয়ে আলোচনা হয় না। আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট HTML ফাইল ট্যাগস আছে, সেগুলো নিয়ে আলোচনা হয় না। দু একজন আমি দেখেছি অডিও ভিডিও এগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে, যেগুলো আমি কিন্তু এখনো দেখাতে পারিনি। আজকে CSS শুরু করব, কিছু HTML এর বিষয়েও আলোচনা হবে। আজকে ক্লাস নাম্বার 4, মিড উইক কত তারিখে? 14 থেকে না? আমরা 1 তারিখে একটা মেকআপ পাচ্ছি, বাট 4 তারিখে ক্লাসটা ক্যান্সেল হচ্ছে। রাইট, এটা আমরা ক্লাস করব 1 তারিখে মেকআপে, 4 তারিখে গভর্নমেন্ট হলিডে, প্রবাবলি বন্ধ থাকবে। তারপরে আরেকটা উইক ক্লাস পাবো। রাইট, সো CSS আজকে আলোচনা হবে, আজকে 4 নাম্বার না? নেক্সট ক্লাসে জাভাস্ক্রিপ্ট এবং CSS প্যারালাল যাবে, এবং তারপরের ক্লাসে জাভাস্ক্রিপ্ট আলোচনা হবে। সো মিড টার্মের জন্য সিলেবাস থাকবে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট কন্টেন্ট। ওকে, পরীক্ষা রিটেন হয়, পরীক্ষা রিটেন হয়। আর পরের পোরশনে পুরোটাই সার্ভার স্ক্রিপ্টিং। পরের 6টা ক্লাস পুরোটাই কি হবে? সার্ভার স্ক্রিপ্টিং এর উপরে হবে, ডেটাবেস এবং সার্ভার। ওকে, তো ক্লাসে কথা কম বলবো, হ্যাঁ। সারাদিনে অনেক কথা বলেছি, কথার সাথে মাথা আমি বলবো, আপনারা শুনবেন, কোশ্চেন করতে পারেন, কোশ্চেন অনেক বেশি করতে পারেন। ওকে, কোশ্চেন না করলে বুঝতে আপনারা শুনবেন। আমরা চট করে একটা ফর্ম তৈরি করা শিখে নেই, তাই না? HTML এর ফর্ম, যেটা অ্যাকচুয়ালি
এটা আমরা নিজেই শিখে নিতে বললাম, বাট এই ফর্মের যে বিষয়টা এটা আমাদের সাধারণ ল্যাঙ্গুয়েজ যখন আলোচনা শুরু হবে তখন অনেক বেশি লাগে। যখনই আমরা ক্লায়েন্টের কাছ থেকে ডাটা নিয়ে সার্ভারে দিতে যাব, অনেক বেশি ডাটা নিতে চাইবো তার কাছ থেকে এবং রাখতে চাইবো সার্ভারে, সার্ভার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সার্ভারে, তখন কিন্তু আমাদের ফর্মের প্রয়োজন পড়বে। ফর্মের অনেক ধরনের এলিমেন্ট আছে, টেক্সট বক্স, এটা ইনপুট বক্স যেটাকে আমরা বলি, মেল বক্স, পাসওয়ার্ড বক্স, টেক্সট এরিয়া, ড্রপ ডাউন লিস্ট, রেডিও বাটন, চেক বক্স, বাটন, রাইট, অথবা গেট ফরম্যাট। আমরা অনেক ধরনের কিন্তু ফর্ম এলিমেন্ট গুলো দেখি। তো সেই ফর্ম এলিমেন্ট গুলো আমরা একটু ঝটপট দেখে নিব, তারপর সিএসএস এর আলোচনাটা শুরু করবো আর কি। আচ্ছা, হোম অ্যাবাউট সাইন আপ আমি বলছিলাম, আমরা যে কাজটা করব, আমরা এখানে একটা সাইন আপ ফর্ম তৈরি করব আর কি। তো এখানে আমরা HTML5 এর কিছু অ্যাট্রিবিউট দেখব এবং তার লিমিটেশন গুলো একটু বোঝার চেষ্টা করব। ফর্ম গুলো কি হয়ে থাকে, একটা প্যাটার্ন কোডে হয়ে থাকে, বেশ স্ট্রাকচারড এবং ফরম্যাটেড হয়ে থাকে। সো ফর্মটাকে আমরা ডেভেলপ করার সময় যে জিনিসটা খেয়াল রাখবো সেটা হচ্ছে লেভেল গুলো এবং ফিল্ড গুলো যেন অর্গানাইজ ভাবে থাকে। অনেকেই অ্যাটেম্প করেছেন ফর্ম ওয়েবে দেখে হেল্প নিয়ে ফর্ম করার চেষ্টা করেছেন, কন্টাক্ট ফর্ম ও সাইন আপ ফর্ম, বাট দেখা যাচ্ছে লেভেলের সাথে ফর্ম ফিল্ড গুলো মিল নেই, এলোমেলো হয়ে গেছে, তাই না, অ্যাডজাস্ট করা যায় নাই। তো যেটা অ্যাকচুয়ালি করতে হবে সেটা হচ্ছে টেবিলের মধ্যে যদি আমরা এটাকে রেখে দেই, লাইক লেফট কলাম গুলোতে লেভেল, রাইট কলাম গুলোতে ইনপুট বক্স বা আদার্স ফিল্ড গুলো, তাহলে কিন্তু এটা অনেক অর্গানাইজ করে দেখা যাবে। তো আমরা জেনারেল বা বেসিক লেভেল একটা ফর্ম যদি তৈরি করতে চাই, আমি টেবিল স্টার্ট করছি এখান থেকে। আমি একটা সেল করেছি, বর্ডারে 1 রাখছি এবং আমি যদি এর আউটপুট দেখি, আমি যে ফাইলটা কাজ করছি সেটা ঠিক আছে, J3 সাইন আপ নিয়ে কাজ করছি, ঠিক নেই, আমাকে কাজ করতে হবে J4 সাইন আপ নিয়ে, J3 না J4। এই যে একটা সেল এসেছে, তাই না?
সো এটাকে আমি অ্যালাইন সেন্টারে নিয়ে যাচ্ছি। সেন্টারে গেল, তার মানে আমি কিন্তু চাইলে টেবিলের মধ্যে টেবিল ইউজ করতে পারি। আর এই যে কোডিংটা হচ্ছে সেটাকে কমপ্লেক্স কোডিং বলা হচ্ছে। এই পোর্শনের কোডগুলো সার্চ ইঞ্জিন রিড করতে পারবে না। আপনারা নাম শুনেছেন হয়তো, তাই না? সার্চ ইঞ্জিন, গুগল, ইয়াহু, বিং, রাইট? আপনারা এসপি ইউজ করেন, বাইজু হয়তো নাম শুনেছেন। আমরা যখন কোনো ওয়েবসাইট ডেভেলপ করি, ডেভেলপমেন্ট পিরিয়ডে বেশ কিছু বিষয় একটু খেয়াল রাখতে হয়। যখন আমরা ডেভেলপাররা কাজ করব, এই সাইটটা বা এই প্রোডাক্টটা যে মার্কেটিং হবে এবং মার্কেটিং এর মাধ্যমে যে ওনার কিছু আর্ন করবে, সেটা কিন্তু সে একদম ডেফিনেটলি করবে। সফটওয়্যারটা বানাচ্ছে কি বিজনেসের পারপাসে, রাইট? সো এই সাইটটাকে যদি তারা মার্কেটিং করতে চায়, মার্কেটিং এর জন্য বেস্ট প্লেস কোনটা? ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ফর ওয়েবসাইট। আমি অনেক বেশি ইনভেস্ট করতে পারি না, কারণ আমি আমার সফটওয়্যারের জন্য ইনভেস্ট করেছি খুব সামান্য পরিমাণ অর্থ, তাই না? সো আমি ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়াতে গিয়ে টিকতে পারবো না অন্য যারা কম্পিটিটর আছে তাদের সাথে, বা ওইটা কিন্তু পারফেক্ট প্লেসও না ওই টাইপ অফ প্রোডাক্টের জন্য, রাইট? সো আমি যে টাইপের প্রোডাক্ট তৈরি করেছি, এই প্রোডাক্টের জন্য বেস্ট এরিয়া বা বেস্ট মিডিয়া কি? সার্চ ইঞ্জিন, যেখানে আমরা মার্কেটিং করতে পারি। পেইড আর আনপেইড। পেইড বললে সরাসরি চলে আসবে, আর আনপেইড পদ্ধতিতে যেতে হলে আমাকে রুলস ফলো করে সাইটকে অপটিমাইজ করতে হবে। ওকে? সো আপনারা যখন ওই ডেভেলপমেন্ট ট্র্যাকের দিকে আসবেন, ওখানে কিন্তু দুইটা পোরশন আছে, একটা হচ্ছে মার্কেটিং আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট। মার্কেটিং এর সবচেয়ে বড় পার্টটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এছাড়া আছে কি? SMM, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, রাইট? সো অপশনাল মার্কেটিং ও আছে। সো যারা মূলত সফটওয়্যার ফার্মগুলোতে যাচ্ছে এবং যাদেরকে দেখা যাচ্ছে যে কোডিং এ উইক, তাদেরকে কিন্তু এদিকে আপনাদের করে কনভার্ট করা হচ্ছে। ওরা অনেকেই ডিফারেন্ট ট্র্যাক থেকে যখন আসে, তখন তারা কিন্তু প্রাথমিকভাবে এই ট্র্যাকটা বুঝে ওঠার জন্য সহজ প্রসেসেই কিন্তু ঢোকার চেষ্টা করছে। মার্কেটিংটাই তাদের জন্য অনেক বেশি ইজি। সো কোন একটা ওয়েবসাইট বা ওয়েব বেসড প্রোডাক্ট যখন আমরা মার্কেটিং এ যাব, যেটাকে প্রায়োরিটি দেওয়া হয় কি? সার্চ ইঞ্জিন মার্কেটিং, এবং এটা করা হয় কি? অপটিমাইজেশনের মাধ্যমে। সো অপটিমাইজেশনের জন্য এই ধরনের কোড কিন্তু স্প্যাম কোড বলা হয়ে থাকে। সো আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কোনো কোর্স দিচ্ছি না, বাট এটা আমি জাস্ট মেনশন করছি, বা কোশ্চেনের মধ্যে আসতে পারে যে যখনই কমপ্লেক্স কোডিং হবে এই কোডগুলো সার্চ ইঞ্জিন করতে পারবে কিনা, রাইট? সো এই লেভেলের কোড লাইক ডেপথ 2, লেভেল 2 বলা হয়ে থাকে। টেবিল সবচেয়ে কমপ্লেক্স ট্যাগ, থার্ড লেয়ার ট্যাগ বলা হয়ে থাকে। তিনটা ট্যাগ দিলে একটা আউটপুট জেনারেট হয়, এই ধরনের ট্যাগ আর নেই। সেকেন্ড লেয়ারে কিছু ট্যাগ আছে, দুইটা ট্যাগ মিলে একটা আউটপুট জেনারেট করে, এই ধরনের বেশ কিছু ট্যাগ আছে। বাট তিনটা ট্যাগ মিলে আউটপুট জেনারেট করে কি? টেবিল নিজেই। বাট আমি যদি আবার টেবিলের মধ্যে আবার টেবিল দেই, এই টিডিটা আছে কত? ডেপথ 6 এ, রাইট? তো কোন একটা ট্যাগের লেভেল 1 পর্যন্তই সে কিন্তু রিড করতে পারে। টেবিল ট্যাগের লেভেল 1 কি? টিডি পর্যন্ত। টেবিল, টিআর, টিডি, এর ভেতরে আর দিতে পারবে নাকি? ডলার গুলো, বুটস, রোবটস, এগুলো সার্চ ইঞ্জিনের ইঞ্জিন হিসেবে সাইটগুলো ভিজিট করে থাকে, রাইট? সো জাস্ট থিওরিটিক্যাল আলোচনা বা থিওরিটিক্যাল কোশ্চেন দেওয়ার জন্যই এই বিষয়টা কিন্তু আমি পয়েন্ট আউট করছি। ওকে? সো আমরা যখন কমপ্লেক্স কোডিং এ যাব, কোন কোডগুলো কি স্প্যাম কোড হিসেবে ধরতে পারে বা কোন কোডগুলো সার্চ ইঞ্জিন করবে না, ঠিক আছে? অন্যান্য কোড, অন্যান্য যে কোনো ট্যাগ বা যে কোনো লেভেল অফ ট্যাগসে যদি কেউ যায় বা কোড লিখতে থাকে, সার্চ ইঞ্জিন কিন্তু সবগুলো রিড করবে। বাট এই যে কমপ্লেক্স ট্যাগ, লেভেল 3 ট্যাগের যখনই কমপ্লেক্স দিতে আসবে, তখন কোনো ট্যাগ বা ইনারে কোনো আবার এক্সটেন্ডেড লেভেল ট্যাগ ইউজ করা হবে, ওই পোর্শনটুকু আর তারা রিড করতে পারবে না। ক্লিয়ার? ওকে। সো আমি অ্যালাইন সেন্টারে দিয়েছি, আমি আমার কাজে মনোযোগী হচ্ছে। আমি একটা ফর্ম তৈরি করব, আমি এটাকে উইথ দিচ্ছি, 80%, রাইট? একটা সেল তৈরি হয়েছে দেখা যাচ্ছে। সো এর ভেতরে আমরা লেভেল এবং ফিল্ড কলাম তৈরি করার চেষ্টা করি। মনে করেন আমি যখন এখান থেকে বলছি নেম,
নেম নেওয়ার জন্য একটা ইনপুট বক্স লাগবে। ইনপুটের টাইপ এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অ্যাট্রিবিউটের নাম। এই টাইপ গুলো দিয়ে কিন্তু আমি ফর্মের এলিমেন্ট ম্যাক্সিমাম করে ফেলতে পারি, রাইট? ফর্ম এলিমেন্ট গুলো বানানোর জন্য এখানে 20-22টা অ্যাট্রিবিউট ভ্যালু আছে বা টাইপ ভ্যালু আছে। যখন যা দিব সে ধরনের ইনপুটের টাইপ তৈরি হয়ে যাবে বা ফর্ম এলিমেন্ট তৈরি হবে। লাইক আমি যদি বাটন দেই একটা বাটন তৈরি হয়ে যাবে, ওকে? আমি যদি চেক বক্স দেই একটা চেক বক্স তৈরি হয়ে যাবে, কালার দিলে কালার বক্স তৈরি হবে, ডেট দিলে একটা ক্যালেন্ডার মতো চলে আসবে, ওকে, ফর্মের মধ্যে। সো আমার দরকার কি নাম লেখার জন্য এরিয়া টেক্সট। এখানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য নেম এলিমেন্ট নেম স্পেসিফিক করে দেয়া বেটার। ইউজার লাইক নেম, ইউজার নেম বলছি, একটা ফিল্ডের নাম দিয়েছি। সো ইনপুটের টাইপ টেক্সট, তার একটা নাম আমি সেট করছি, একটা লেভেল সেট করেছি নেম, আউটপুট দেখতে চাচ্ছি। সো নেম লেভেল আকারে এসেছে আর তার রাইট কলামে আমি একটা ইনপুট বক্স পেয়েছি যেখানে কোনো কিছু আমি টাইপ করতে পারছি। ওকে, সো আমি কোনো কিছু টাইপ করতে পারছি। আমি যদি আমার ইনপুট বক্সটাকে একটু বড় করতে চাই, সাইজ আমি লাইক বলছি 40। আমার ইনপুট বক্সটা বেশ লম্বা হয়েছে, তাই না? আচ্ছা, এটাকে যদি লেফট সাইড কলামটাকে যদি আমি ফিক্স করে দিতে চাই, সো এই টিডির মধ্যে থেকে আমি বলে দিতে পারি ফিক্স উইথ 120 পিক্সেল। সো এই টিডিটা আর কখনোই ছোট হবে না, তাকে আমি একটা ফিক্সড উইথ অ্যাসাইন করে দিলাম। এটা 120 এর জায়গায় 150 দিয়ে নিচ্ছি, লিখেছি। একটা ইনপুট বক্স এসেছে, তাই না? এটা রেশিও অনুযায়ী, পার্সেন্টেজ রেশিও অনুযায়ী নেবে, আর পিক্সেল হচ্ছে পিক্স, ঠিক আছে? আচ্ছা, সো আমরা নাম লেখার একটা জায়গা পেয়েছি। এবার ইমেল লেখার জন্য একটা বক্স তৈরি করি। ইনপুটের টাইপ দিয়ে দিব কি ইমেল। ওকে, আমি কিভাবে নিচ্ছি একটু খেয়াল করবেন। আমি এখানে কার্সরটা নিয়ে কন্ট্রোল ধরে স্পেস দিচ্ছি, আমি ইমেল যাচ্ছি, ই প্রেস করেছি, ইমেল আছে। যদি না থাকতো ব্ল্যাঙ্ক দেখাতো, যেহেতু আছে সো ইমেলের টাইপটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আর নেমটা বলে দিচ্ছি ইমেল অ্যাড্রেস। সো এখানে আমি লিখছি ইমেল অ্যাড্রেস। সো আমি ইমেল অ্যাড্রেস, ইনপুট বক্স, ইমেল অ্যাড্রেস আমি পেলাম। পার্থক্যটা দেখেন, আমার ইনপুট বক্সে আমি যা টাইপ করি না কেন, যে কোনো কিছু যে আসছে না, আমি যদি কার্সরটা সরিয়ে নেই, বাট আমি যখন ইমেল অ্যাড্রেসটা লিখছি, ইমেলের প্যাটার্ন না হওয়া পর্যন্ত সে একটা রেড মার্ক কিন্তু দিয়ে রেখেছে। ইমেলের প্যাটার্নটা কি, কোন একটা কিছু এখন কিন্তু রেড মার্কটা চলে গেছে, তাই না? আমি একটা ইমেলের প্যাটার্ন দিয়েছি, সো আমাকে কিন্তু আর অ্যালার্ট করছে না সে যে এখানে ভুল প্যাটার্ন দেওয়া হয়েছে। সো ইমেলের জন্য আমরা ইমেল বক্স ইউজ করতে পারছি। ওকে, নাও এখন পরবর্তী ফিল্ড টাইপটা আমরা একটু দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে পাসওয়ার্ড। আমি নামটা বলছি পাসওয়ার্ড। এই যে নামগুলো, এগুলো কিন্তু আমরা যখন সার্ভার ল্যাঙ্গুয়েজ ইউজ করব তখন অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করবে। সো প্র্যাকটিসটা রাখার জন্য আমি কিন্তু নামটা আপনাদের দিতে বলছি, বাট এখনকার জন্য কিন্তু নামটা ম্যান্ডেটরি না বা অত্যন্ত প্রয়োজনীয় ইস্যু না। সো আমরা পাসওয়ার্ডের জন্য ইনপুটের টাইপ বলবো কি পাসওয়ার্ড, ঠিক আছে? পাসওয়ার্ডের জন্য ইনপুটের টাইপ পাসওয়ার্ড। সো আমরা একটু চেক করি, এখন যদি কোনো কিছু টাইপ করতে চাই ডটেড আসছে, রাইট? কারণ পাসওয়ার্ড কি থাকে, হাইড দেখা যায়। আচ্ছা, এরপরের যে ফিল্ডটা আমরা নিব সেটা হচ্ছে লাইক অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বার অথবা নাম্বার। আমি লাইক চাচ্ছি যে আমি মোবাইল নাম্বার নিতে, মোবাইল নাম্বার, আমি নাম্বার টাইপের কোন একটা ফিল্ড চাচ্ছি। সো ইনপুটের টাইপটা কি হবে নাম্বার। এটা HTML5 এর অ্যাট্রিবিউটের নাম। ওকে, এটা HTML5 এর এটা HTML5 এর অ্যাট্রিবিউটের নাম। বাট টেক্সট পাসওয়ার্ড এটা পুরনো HTML4 এর। আমি একটু বলে দেই কোনগুলো HTML5 এর, কোনগুলো HTML4 এর। আমি জাস্ট আলাদা করে HTML5 এর অ্যাট্রিবিউট গুলোর নাম বলছি টাইপ, অ্যাট্রিবিউটের ভ্যালু। সো
সো ইনপুটের টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালুর মধ্যে কোনগুলো HTML5 এর অ্যাট্রিবিউট ভ্যালু সেগুলো আপনারা একটু লিখে নিতে পারেন বা মার্ক করতে পারেন। ফার্স্টে আসছে কালার, দেন ডেট, ডেট টাইম লোকাল, ইমেল, ওকে, মান্থ, নাম্বার, সার্চ, টেলিফোন। আমি আবারও যাচ্ছি, টাইম, ইউআরএল, ওকে। আমি আবার নিচ দিক থেকে উপর দিক থেকে আসি, কালার, ডেট টাইম লোকাল, ইমেল, মান্থ, নাম্বার, সরি দেখাবো, মান্থের পরে আসবে কি সার্চ, টেলিফোন, টাইম। এগুলো হচ্ছে HTML5 এর, বাকিগুলো কি 4 থেকে এসেছে। আচ্ছা, সো আমরা ইনপুটের টাইপ ইমেল পর্যন্ত এসেছি। ইনপুটের টাইপ নাম্বার, আমি এখানে যখন ইনপুটের টাইপ আমি নাম্বার দিচ্ছি, এই সাইজ থাকলে এরর দেখাবে। সো আমি বলছি মোবাইল নাম্বার, এবার একটু পার্থক্যটা টের পাবেন। আমি যখন নাম্বার বলেছি, এখানে নাম্বার ইনপুট করার অপশন আছে, বা নাম্বার আমি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করাতে পারি, বা ডাইরেক্ট আমি নাম্বারও লিখতে পারি। বাট আমি নাম্বারের জায়গায় যদি ভিন্ন কোনো কিছু লিখি, দেখেন যদি স্ট্রিং লিখি তখন সে কিন্তু মার্ক করছে যে এখানে নাম্বার নেই। বাট আমি সবই নাম্বার লিখেছি, বাট কিছু অংশ বা দু একটা ক্যারেক্টার আমি কি লিখেছি, স্ট্রিং লিখেছি। একটা ক্যারেক্টার, বাকি সবগুলো নাম্বার। তারপরে কি বলছে, এখানে ভুল আছে, সম্পূর্ণটা কি নাম্বার না, রাইট, আমাকে মার্ক করছে। এটা সবগুলো ব্রাউজার আবার সাপোর্ট করে না, সো এটা একটু কেয়ারফুলি আমাদের ইউজ করতে হবে, ওকে। তো আমরা মোবাইল নাম্বার বা ইনপুটের টাইপ নাম্বার নিয়ে দেখলাম, ইমেলটা আমরা দেখেছি, পাসওয়ার্ড এবং নেম দেখেছি। একজন বলেছে যে কালারটা কি, আমি কিছু একটা প্যাটার্ন দাঁড় করাই, যে লাইক আমি একটা ফিল্ড নিচ্ছি যেগুলো আমাদের ফর্ম এলিমেন্ট হিসেবে আসবে না। আমি বলছি কালার। যখন আমি কালারে যাব তখন কি হচ্ছে, দেখেন একটা কালার বক্স চলে আসে, রাইট। এবং যখন আমি এটার উপরে ক্লিক করছি, কালার চুজার চলে আসে। আমি কালার চুজার চুজ করে সিলেক্ট করে দিচ্ছি, এখানে সে কালারটা বসছে না, এখানে সে কালারটা আমি হিসেবে নিতে পারছি, ওকে। ইনপুটের কালার কোড হিসেবে ভ্যালু দিয়ে সেটা নিয়ে নেবে। যে আমি যদি কোনো কালার সেভ করতে চাই, যে লাইক আমার সাইটের ব্যাকগ্রাউন্ড কালার এরকম হবে, আমি অ্যাডমিন প্যানেল থেকে সেট করে দিচ্ছি, হ্যাঁ, মেনু কালার বা বাটনের কালারটা এটা হবে, এই ব্যাকগ্রাউন্ড থেকে সেট করে দিতে পারি। সো তখন আমরা এই ইনপুটের টাইপ কালার ইউজ করতে পারি। বাট আমাদের এই ফর্মের জন্য আমরা কালার অ্যাট্রিবিউটটাতে যাচ্ছি না। কিছু জিনিস আছে, যে লাইক আমি এখানে বলছি ডেট অফ বার্থ, ডিওবি। তো ডেট অফ বার্থ এর জন্য আমি এখানে ডেট নিয়ে আসতে পারি, ডেটা টাইপটা কি ইনপুটের টাইপ ডেট। মোজিলা এই ব্রাউজারটা বা এই ভার্সনটা, এই লেটেস্ট ভার্সনটাও কিন্তু ডেট ফরম্যাটটা সাপোর্ট করে না। বাট আমি যদি এটাকে ক্রমে নেই, একটু খেয়াল করবেন, আমাকে কিন্তু ডেট ফরম্যাটটা সে সাপোর্ট করে দেখাচ্ছে, একটা ক্যালেন্ডার সে প্রোভাইড করছে। বাট মোজিলা কিন্তু এখানে আমাকে কোনো কিছুই করতে দিচ্ছে না, রাইট। সো লিমিটেশন কি, আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট ভ্যালু এসেছে যার মাধ্যমে অনেক কিছু করা সম্ভব HTML5 এ, বাট সবগুলো ব্রাউজার সমানভাবে সাপোর্ট না করার কারণে আমরা এটাকে ইউজ করতে পারছি না বা এর বেনিফিটটা নিতে পারছি না, তাই না? সো HTML5 এর একটা ডিসঅ্যাডভান্টেজ কিন্তু এটা, যে সবগুলো ট্যাগ বা অ্যাট্রিবিউট বা তার ভ্যালু সব ব্রাউজারে সমানভাবে সাপোর্ট করে না, ওকে। সো আমরা এখানে একটা লিমিটেশন দেখতে পেলাম। এরপরে আমি অ্যাড্রেস ফিল্ড তৈরি করার চেষ্টা করব। অ্যাড্রেসের জন্য কিন্তু আর ইনপুট ফিল্ড হবে না, এখানে আসবে কি টেক্সট এরিয়া। অ্যাড্রেসটা তো মাল্টিপল লাইনে হয়, অথবা আমি কোনো মেসেজ দিতে চাচ্ছি, আপনারা ট্রাই করেছেন তাই না, ফিডব্যাকের জন্য একটা ফিডব্যাক ফর্ম অথবা কন্টাক্ট ফর্ম তৈরি করার জন্য চেষ্টা করেছেন। সো ওখানে আমরা টেক্সট এরিয়া ইউজ করতে পারি। বাই ডিফল্ট যে টেক্সট এরিয়াটা আসবে, দেখেন মাল্টিপল লাইনের টেক্সট এরিয়া। সো এটাকে আমরা বড় ছোট করতে পারি। আগে নেম অ্যাসাইন করি,
অ্যাড্রেস আমরা রো বাড়ানোর জন্য হাইটটা বাড়ানোর জন্য আমরা রোজ ইউজ করছি, লাইক রোজ 7 লিখছি, হাইটটা বেড়ে যাচ্ছে, তাই না? এবং আমরা যদি কলাম বাড়াতে চাই, উইডথটা বাড়াতে চাই, কলামস হিসাবে আমি বলে দিচ্ছি 30, কলামটাও বেড়ে যাচ্ছে, তাই না? সো রোজ বললে হাইট বাড়ছে, কলামস বললে কি উইডথটা বেড়ে যাচ্ছে আমার অ্যাড্রেস বক্সের। না, হাইট উইডথ দিলে কাজ করবে না। সো স্পেসিফিক অ্যাট্রিবিউট এবং ভ্যালুই আপনাকে ইউজ করতে হবে। সো এরপরে আমি নিয়ে আসি ডিফারেন্ট আরেকটা, লাইক আমি বলছি, বলেন বড় হয় জাভাস্ক্রিপ্ট দিয়ে বন্ধ করা যাবে। ওকে, আমরা এখনো জাভাস্ক্রিপ্ট শিখি নাই। জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা বন্ধ করে দিতে পারি, সিএসএস এর মাধ্যমেও বন্ধ করা যেতে পারে, বাট ওখানে জাভাস্ক্রিপ্টটাই বেটার। আচ্ছা, তো জেন্ডার আমরা রেডি বাটনে যাব, ইনপুট টাইপটা আমি বলছি কি রেডিও, নেম বলছি জেন্ডার, ভ্যালু আমি বলছি মেল, রাইট? ডিসপ্লে, এটা হচ্ছে আমি কি পাস করতে চাচ্ছি, আমি কি দেখব, আর তাদের নাম কি, আর টাইপটা কি হবে, ঠিক আছে? একটু ক্লিয়ার করছি, আমরা আউটপুটে যাই। দেখেন যে রেডি বাটনটা এসেছে, ইনপুটের টাইপ রেডিও দেওয়াতেই কিন্তু এই রেডি বাটনটা এসেছে। এই মেল আর ফিমেল যেটা ক্যাপিটালাইজ ফরম্যাটে আছে, যেটা পাশাপাশি লেখা হয়েছে ব্ল্যাক কালারের, বাট আমি যখন মেলকে সিলেক্ট করেছি, এখানে যদি কোনো বাটন থাকে, আমি সার্ভারের দিকে ডাটা নিতে চাচ্ছি, মেইলের ডাটাটা যাবে এই ডাটাটা যা আমি ভ্যালুর মধ্যে লিখেছি, রাইট? আমি ভ্যালুর মধ্যে যদি এমও লিখি, আর ওখানে লেখা রাইট সাইডে লেখা থাকে মেল, সার্ভারের কাছে যাবে কি এম। ওকে, আমি যদি ভ্যালুর মধ্যে এখানে লিখে রাখি এফ, সার্ভারের কাছে যাবে কি এফ, বাট আমি দেখছি কি ফিমেল। ওকে, আচ্ছা, আর দুইজনের নাম সেম হওয়াতে এই কাজটা হচ্ছে, আমি দুইজনের নাম সেম হওয়াতে আমি এট এ টাইম যে কোনো একটা সিলেক্ট করতে পারছি, রাইট? বাট আমি যদি দুইজনের নাম সেম না করে একটু ডিফারেন্ট করি, তাহলে কিন্তু ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। অবস্থাটা হচ্ছে এরকম, আমি চাইলে দুইটাই সিলেক্ট করতে পারবো, তাই না? সো আমাদের এটা একটু খেয়াল রাখতে হবে, রেডিও বাটন কি করে একই গ্রুপে রাখতে হয়, তাই না? নামটা অলওয়েজ সেম থাকবে। আমরা যদি পাঁচটা রেডিও বাটন হয়, পাঁচজনের নামই সেম থাকবে, বাট তার ভ্যালু ডিফারেন্ট হবে। ওকে, সো আপনারা মাল্টিপল চয়েস কোশ্চেনে কিন্তু সেটাই দেখে থাকেন। ওকে, সো রেডিও বাটন আমরা দেখলাম। সো এরপর কান্ট্রি, সো কান্ট্রি এটা ডাবল লেয়ার ট্যাগের মাধ্যমে হবে। ডাবল লেয়ার ট্যাগটা নিয়ে আমি একটু আলোচনা করছি। কান্ট্রি ড্রপ ডাউন লিস্টের জন্য সিলেক্ট নেম, আমি বলছি কান্ট্রি, এর ভেতরে আমি অপশন নিয়ে আসি, সো এতটুকু লিখেছে, একটু খেয়াল করবেন। এটা কম্বোর মতো এসেছে, তাই না? এখানে কোনো ভ্যালু সেট করা নেই। আমি যত অপশন বাড়াতে থাকবো,
এখানে আমরা ড্রপ ডাউন লিস্ট পাচ্ছি। আমার লিস্টের অপশন যতগুলো থাকবে সেগুলো এখানে ডিসপ্লে লিস্ট আকারে আসবে। ওকে, সো জেন্ডার কান্ট্রি লিস্ট আমরা পেয়ে যাচ্ছি। এরপর আমাদের ইনপুট দরকার নেই, সবকিছু ইনপুট দিয়ে হবে না। সবই ইনপুট, বাট একটা কি ছিল, টেক্সট এরিয়া কিছু ডিফারেন্ট ট্যাগও আছে ফর্মের এলিমেন্টের জন্য। আপনি কি যেন বলছিলেন? নেই, ইনপুটের কান্ট্রি নামে কোনো অ্যাট্রিবিউট নেই, হয়তো আসবে। ওকে, আচ্ছা, বানিয়ে নিতে হয় আর কি স্ক্রিপ্টিং ইউজ করে, জাভাস্ক্রিপ্ট ইউজ করে। হ্যাঁ, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করে, যে কোরি জাভাস্ক্রিপ্টে যে কোরি দিয়ে করা আছে, আর এসটিএমএল দিয়েও করা যেতে পারে, অনেক ভাবেই করা যায়। তো আমরা এরপরে কি দেখবো, এগ্রিমেন্ট, তাই না? আই এগ্রি, এটা অ্যাকচুয়ালি ইনপুট দিয়ে হয়। ইনপুট টাইপ হচ্ছে চেকবক্স, নেম এগ্রি, চেকবক্স আসছে, তাই না? আমরা চেকবক্স দিতে পারছি। আচ্ছা, ম্যাক্সিমামে কি আমার ইনপুট দিয়েই হচ্ছে। এরপর এখানে যেটা আসে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বাটন। ইনপুটের 3 ধরনের বাটন আছে। ইনপুট টাইপ বাটন, আমি বলছি বিটিএন, ভ্যালু বলছি বাটন, ইনপুটের টাইপ সাবমিট বাটন। নরমালি আমরা অনেক সময় দেখি না, সেভ, রেজিস্টার, রাইট? এই জায়গাগুলোতে ইনপুটের টাইপ সাবমিট ইউজ করা হয়ে থাকে। আর ইনপুটের টাইপ হচ্ছে রিসেট, রিসেট বা ক্লিয়ার আমরা যেখানে দেখে থাকি। ওকে, আমাদের মেইন কাজটা করতে হবে, আমাদের টোটাল বিষয়টাকে একটা ফর্মের মধ্যে নিতে হবে, যেটা ইম্পর্টেন্ট। কোনটা? এটাকে বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু। এটা টাইপ আর এটা হচ্ছে তার ভ্যালু, ঠিক আছে? পুরো সহ নিয়েছি, ফর্মটা পুরো টেবিলকে নিয়েছি। ফর্ম কই গেল আমার ফর্ম? পুরো টেবিলটা থাকবে কার আন্ডারে? ফর্মের আন্ডারে। আচ্ছা, ফর্মের মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট কোনগুলো? অ্যাকশন, যেখানে বলা থাকবে সার্ভার পেজের অ্যাড্রেস, আর তারপরে বলা থাকবে কি মেথড, কিভাবে ডাটাগুলো পাস হবে। দুই ধরনের মেথড আছে, পোস্ট আর গেট। ওকে, সো পোস্ট এবং গেটের পার্থক্য আমি বলতে পারি যে আপনারা লিখেন, পোস্ট এবং গেটের পার্থক্যটা আমি জানতে চাইতে পারি আপনাদের কাছ থেকে। পোস্ট বা গেটের কাজ কি? মেথড এর কাজ হচ্ছে ক্লায়েন্টের ডাটা সার্ভার পর্যন্ত পৌঁছে দেওয়া। মেথডের কাজ কি? রুলস অ্যাপ্লাই করে ক্লায়েন্টের ডাটাগুলোকে সার্ভারের কাছে পৌঁছানো। অ্যাকশনের মধ্যে থাকবে সেই সার্ভার পেজের অ্যাড্রেস। আর যদি হয় মেথড গেট, সেই ডাটাটাকে পাস করবে থ্রু ইউআরএল, ইউআরএল এর মাধ্যমে সার্ভারের কাছে সে ডাটা পাস করবে। আবারো বলছি, ইউআরএল এর মাধ্যমে সে সার্ভারের কাছে ডাটা পাস করবে। সিকিউর না, নন সিকিউর। ওকে, লিমিটেড ডাটা পাস করতে পারে। ইউআরএল এ ম্যাক্সিমাম 1024 ক্যারেক্টার পাস করা যায়, 1024, 1 মেগাবাইট ডেটা, রাইট?
সো 1024 ক্যারেক্টার পাস করা যায় 1 কিলোবাইট ইনফ্যাক্ট 1 বাইট কিলোবাইট ডাটা পাস করা যায় গেটের মাধ্যমে। তো the limitation or advantage বলছি get faster very fast ওকে। ডিসঅ্যাডভান্টেজ গুলো ছিল যা বা আমি মেথড সম্পর্কে বলছি গেট কিভাবে ডাটা পাস করে ক্লায়েন্ট থেকে সার্ভারে। এটা একটা মেথডের নাম গেট যা ক্লায়েন্ট এন্ডের ডাটা সার্ভারের কাছে পৌঁছবে। ডাটাগুলো সে পাস করবে ইউআরএল দিয়ে পাস হওয়াতে এটা সিকিউর না এবং লিমিটেড ডাটা পাস করতে পারে কারণ ইউআরএল এ অনেক ডাটা পাস করা যায় না। ইউআরএল এর একটা নির্দিষ্ট লিমিট আছে এটা কত 1024 ক্যারেক্টার। মেথড আসতে পারে কি পোস্ট, এখানে মেথড আসতে পারে পোস্ট। সো পোস্ট মেথডটা সিকিউর, অনেক ডাটা একসঙ্গে সে ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে নিতে পারে। তো আমাদের যত বড় বড় ফর্ম দেখি অথবা কোন একটা ফর্মের মধ্যে দুইটা বক্স অথবা একটাই বক্স লাইক কমেন্টস বক্স অথবা কি আমাকে কোনো কিছু পোস্ট করতে বলা হচ্ছে তাই না, কমেন্টস করতে বলা হচ্ছে সেটা আমি অনেক কিছু লিখতে পারি যেটাকে আমাকে পাস করতে যদি ইউআরএল দিয়ে দেই অনেক ডাটাই কি পাস হবে না রাইট। সো আমাকে হিউজ নাম্বারের ডাটা যদি পাস করতে হয় অবশ্যই ইউজ করতে হবে কি পোস্ট এবং যদি সিকিউর ওয়েতে পাস করতে হয় যে আমি যে ডাটাটা পাস করছি সেটা ক্লায়েন্ট এন্ড থেকে দেখা যাবে না তখন ইউজ করতে হবে কি পোস্ট ওকে। ওয়েব পেজ সিকিউরিটির জন্য ডাটা পাস করার ক্ষেত্রে ম্যাক্সিমাম কেসে পোস্ট ইউজ করা হয়ে থাকে, কিছু কিছু এরিয়াতে গেটের ইউজ আছে ওকে। সো পোস্ট আর গেট সম্পর্কে বলেছে যদি পার্থক্য জানতে চাই আপনারা নিজে থেকে বের করে নিতে পারবেন। ওয়েবেও আরো সুন্দর করে লিখা কি স্যাম্পল পাবেন যে আপনাদের করতে হবে ঠিক আছে। সো সিকিউর ওয়েবে হিডেন ইউআরএল দিয়ে না হিডেন এক্সএমএল এর মাধ্যমে ডাটা পাস হয়। ডাটা পাস করা দুইটা প্রসেস। সো যেহেতু কোশ্চেনটা এসেছে পরীক্ষাতে আসতে পারে ডাটা দুইটা প্রসেসে ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে যায় থ্রু এক্সএমএল অর এইচটিটিপি ওকে। এইচটিটিপি ইউজ করে গেট আর এক্সএমএল ইউজ করে পোস্ট ওকে। এক্সএমএল এর মাধ্যমে ডাটা পাস করে পোস্ট আর এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে ডাটা পাস করে গেট। আমি কিছু পার্থক্য দেখাতে যাচ্ছিলাম। আমি তিন ধরনের বাটন তৈরি করেছি। সিম্পল বাটন, এই বাটনগুলো আমরা মেনুতে ইউজ করতে পারি আর এটাকে কোনো আলাদা করে অ্যাকশন নেই। আমরা নরমাল যে বাটন যদি HTML দিয়ে কোনো বাটন চাই ইনপুটের টাইপ কি বলে দিব বাটন সিম্পলি হ্যাঁ ইনপুটের টাইপ আমি বলে দিব বাটন। বাট ইনপুটের টাইপ যখন সাবমিট বলা হচ্ছে সে কি করবে এই ফরম্যাট টোটাল ডাটাটাকে অ্যাকশনের কাছে পৌঁছে দেবে ইউজিং মেথড post.get। তো এই কারণেই আমি যখন সেভ বাটনটা প্রেস করব এটা লোড হবে আর এই পেজটা সাবমিট হয়ে নতুন করে আমার সামনে আসবে একটু খেয়াল করবেন তাই না। এটা লোকাল মেশিন তো খুব দ্রুত এক্সিকিউট হচ্ছে দেখেন তাই না, পেজটা লোড হয়ে আমার সামনে আসছে। আমি যদি এখানে কিছু ভ্যালু রাখি সেভ করলে সেটা কি হবে এটা ক্লায়েন্টের মাধ্যমে পাস হবে মানে সার্ভারের কাছে দেওয়ার চেষ্টা করবে। আমাদের মেথডটা কি আছে মেথড হিসেবে দেওয়া আছে বা লেখা আছে কি গেট। সো এটা ইউআরএল এর থ্রুতে ডাটাগুলো যাবে। আমরা একটু চেক করি দেখেন ইউআরএল এর থ্রুতে ডাটাগুলো যাচ্ছে। বোঝার উপায়টা কি আমার ইউআরএলটা বেশ লম্বা। আমাদের প্রথম ইনপুট বক্সের নাম কি ছিল ইউজার আন্ডারস্কোর নেম যার ভেতরে আছে কি শাহিল আলম। এর পাশে একটু যাই পাশেরটা কি ইমেল অ্যাড্রেস যার ভেতরে ভ্যালু আমি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছি। তারপরে পাসওয়ার্ডটা মোবাইল নাম্বার রাইট। আমি যে
পাসওয়ার্ডটা পাস করেছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো ইউআরএল কিন্তু ব্রাউজার গুলো কি করে রাখে, ক্যাশে রেখে দেয়। আমি যদি কোনো একটা ফর্ম ফিল আপ করি, মনে করেন এই মেশিন থেকে আমি একটা জিমেল এর অ্যাকাউন্ট করলাম, জিমেল এর ভেতর দেওয়া থেকে আমি রেজিস্ট্রেশন পিরিয়ডে পাসওয়ার্ডটা দিয়েছি, আমি হয়তো ডটেড দেখতে পাচ্ছি, বাট ইউআরএল এর পাসওয়ার্ড থেকে ইউর ডাটা ইউআরএলটা রয়ে গেছে, যে কেউ এটা দেখে নিতে পারছে। অথবা যদি কেউ আমার ব্রাউজারটা ক্র্যাক করে, আমি ক্যাশ থেকে সবকিছু রিড করে নেয়, তো সব ডাটা তার কাছে চলে যাবে। বুঝা যাচ্ছে? আচ্ছা, তো গেট মেথড ইউআরএল লম্বা করে দেয় এবং ইউআরএল এর থ্রুতে সেই ডাটা পাস করে। বাট আমি যদি পোস্ট মেথড ইউজ করি তাহলে আমার ডাটাগুলো সিকিউর হয়ে যাবে এবং আমার ইউআরএল এর মাধ্যমে কোনো ডাটা পাস হবে না। তো আমি একটু চেক করি, যদি গেট মেথড ইউজ করি এখানে, গেটের জায়গায় আমি লিখি পোস্ট, দেখেন এটা কিন্তু লোড হয়েছে, ওকে, বাট আমার ইউআরএলটা ইউআরএল এ ডাটা পাস হচ্ছে না। আচ্ছা, আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে আমি হয়তো কিছু ডাটা লিখেছি, আমি কিছু জায়গায় ভুল করেছি, আমি চাচ্ছি যে না এটা ক্লিয়ার করে দিয়ে নতুন করে সেট করব, আমি রিসেট প্রেস করছি, আমার ফর্মের সব ডাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো তিন ধরনের বাটন, এর কোনো অ্যাকশন নেই, আমাকে অ্যাকশন দিয়ে দিতে হয় কোথাও যাওয়ার জন্য। এটাকে আমি বাটনটা কোনো অ্যাঙ্করের মধ্যে রেখেছি, বাটনের প্রেস করেছি, অ্যাঙ্করের রেফারেন্স দেওয়া আছে, আমি সেই পেজে চলে যাব। ওকে, তাহলে এটা আমি ব্যাক করছি, ব্যাক বললে আমি এর আগের পেজটাতে চলে যাব। বাট আগের পেজের অ্যাড্রেসটা কি, হাইপারলিংক রেফারেন্সের মাধ্যমে বাটনে দিয়ে দিতে হবে। সাবমিট, এটা অলওয়েজ ফর্ম সাবমিটের জন্য ইউজ করা হয়ে থাকে, আর ফর্ম ক্লিয়ার করে দেওয়ার জন্য রিসেট ট্যাগটা ইউজ করা হয়ে থাকে। সো আমরা একটা ছোট ফর্ম তৈরি করতে শিখলাম, অনেক ডিজাইন ফর্ম আপনারা ওয়েবে ফ্রি পাবেন, যেটা HTML CSS দিয়ে করা, দেখতে অনেক সুন্দর, রাইট? সেটা শেখার দায়িত্ব আপনাদের, রাইট? মূল ট্যাগগুলো আমি যতটুকু আলোচনা করা দরকার ছিল, যেটা সার্ভার স্ক্রিপ্টিং এর প্রয়োজন পড়বে, এই কারণে কিন্তু শুধু ট্যাগগুলো নিয়ে আমি আলোচনা করছি। ওকে, পর আমি সিএসএস নিয়ে আলোচনা শুরু করব। আজকে নেক্সট ক্লাসের কিছু অংশ চলবে। ওকে, সবাই আমরা বসে যাই। CSS কি? ক্যাসকেডিং স্টাইল শিট। এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যার কাজ কোন একটা ওয়েবসাইটের ডিজাইনকে কন্ট্রোল করা, কোন একটা ওয়েবসাইটের ডিজাইনকে একটা নির্দিষ্ট রুট থেকে কন্ট্রোল করা। CSS এর কাজ কি? কোন একটা ওয়েবসাইটের ডিজাইনকে একটা নির্দিষ্ট রুট থেকে কন্ট্রোল করতে পারা এবং কি যে বলা হয় না যে কাঠামো তৈরি করা হয়েছে, কন্টেন্ট দেওয়া হয়েছে, ফার্নিশ করা হয় না, ডেকোরেট করা হয় না, তো ওয়েবসাইটকে ডেকোরেট করার জন্য আমরা মূলত CSS প্রপার্টি গুলো ইউজ করে থাকি। তো CSS প্রপার্টি বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ যার কাজ ওয়েবসাইটকে সুন্দর করে দেখানো এবং ওই ডিজাইনটাকে একটা নির্দিষ্ট জায়গা থেকে কন্ট্রোল করতে পারে। ওকে, CSS একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা ইমপ্লিমেন্ট হয় HTML ট্যাগের উপরে এসে। CSS ক্লাসের মাধ্যমে
আমি যে কোনো HTML ট্যাগকে আমার ইচ্ছে মতো ডিজাইনে বা ইচ্ছে মতো ফিচারে ইমপ্লিমেন্ট করতে পারি। লাইক আমি হেডারকে হেডার 6 কে হেডার 1 আর হেডার 1 কে আমি হেডার 6 এর চেহারায় নিয়ে যেতে পারি, রাইট? সো আমি পুরোপুরি ট্যাগকে কন্ট্রোল করতে পারি ইউজিং CSS। ওকে, CSS property based markup language। বা আমরা যখন কোন CSS এর ক্লাস বা CSS কে HTML এর উপরে ইমপ্লিমেন্ট করতে চাইবো, তখন এটাকে আমাদের CSS আকারে ক্লাস আকারে লিখতে হবে। ওকে, কোন একটা HTML ট্যাগকে যদি CSS এর থ্রুতে কন্ট্রোল করতে চাই, আগে CSS প্রপার্টি গুলোকে একটা ক্লাস লিখতে হবে, সেই ক্লাসটার রুলস অনুযায়ী HTML ট্যাগের উপরে বসাতে হবে। আবারও বলছি, CSS এর মাধ্যমে যদি আমরা HTML ট্যাগকে কন্ট্রোল করতে চাই বা HTML স্টাইল করতে চাই, CSS প্রপার্টি গুলোর মাধ্যমে CSS এর ক্লাস লিখতে হবে আর ওই ক্লাসটা HTML ট্যাগে বসিয়ে HTML ট্যাগে রুলস অনুযায়ী বসিয়ে আউটপুট দেখতে হবে। CSS নিজে নিজে আউটপুট দেখাতে পারে না, CSS এর আউটপুট গুলো এক্সিকিউট হয় কার উদ্দেশ্যে? HTML এর উদ্দেশ্যে। তো CSS কাজ করে HTML ট্যাগের উপরে। তো ক্লাস CSS এর ক্লাস স্ট্রাকচারটা লিখছি। সিলেক্টর প্রপার্টি ভ্যালুস, সেখানে নাম্বার অফ প্রপার্টিজ আসতে পারে। ঠিক আছে, সিলেক্টর প্রপার্টি ভ্যালুস। মোবাইল নাম্বার দিয়ে অথবা আপনি যদি নিজেই চলে আসেন, আমি আজকে অথবা কালকে আপনি কালকে বেশি চলে আসেন, আমি কালকে বেশি চলে আসি, 3টা পয়েন্ট চলে আসেন, আমি থাকবো ফোন দিয়ে। তো সিলেক্টরটাকে আমরা বলছি ক্লাসের নাম, আর প্রপার্টি গুলো কি আগে থেকে ডিফাইন, ঠিক আছে? প্রপার্টি গুলো আমার আগে থেকে ডিফাইন থাকবে যে কোন কোন প্রপার্টি আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, তো আমরা কি করব, আমাদের আউটপুটটা কি সেটা আগে থেকে ডিফাইন থাকবে। যখন আমরা কোন CSS ইমপ্লিমেন্ট করতে চাই বা CSS এর মাধ্যমে আমরা ওয়েবসাইটে ডিজাইন করতে চাই, ডিজাইনটা কিন্তু অনেক আগে থেকেই হয়ে থাকে ফটোশপে, না PHP ফন্টে। ডিজাইনার প্রথমে PHP তে ওয়েবসাইটটা বা ওয়েব পেজটা ডিজাইন করে, তারপর ওটাকে কনভার্ট করতে হয় কোথায়? HTML CSS এ। ওখানে একটা বাটন দেখতে কেমন হবে, তার ভেতরে টেক্সট গুলোর কালার কেমন হবে বা তার ব্যাকগ্রাউন্ডে কি থাকবে, সবকিছু আগে থেকে কি ডিফাইন। সো ওই ডিফাইন কাজটাকে অনেক সুন্দর করে কন্ট্রোল করার জন্য বা ইমপ্লিমেন্ট করার জন্য CSS ছাড়া অন্য কোনো অপশন নেই কন্টেন্ট ডিজাইন। ওকে, তো আমাদের আগে থেকেই ডিফাইন জবগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে ক্লাস আকারে করে নিতে হবে। লাইক আমি একটা লোগো পোরশন তৈরি করছি, দেন আমি আমার ব্যানার পোরশন তৈরি করছি, দেন আমার সাইড বার লাইক আমার কন্টেন্ট, দেন আমি আমার ফুটার পোরশন তৈরি করছি। ওকে, সো ফাইনালি আমার একটা লেআউট পাচ্ছি।
কন্টেন্টের মধ্যে আমি আরো সেল ক্রিয়েট করতে পারি, বিভিন্ন শেপ তৈরি করতে পারি যার ভিতরে আমি কন্টেন্ট রাখতে পারি। তার ফন্ট, ফন্টের ফ্যামিলি, ফন্টের সাইজ, ফন্টের কালার কেমন হবে সেটা আমরা সিএসএস থেকে আগে থেকে ডিফাইন করে দিতে পারি। যেটা বলা আছে কোথায়, ওই পিএইচপি ডিজাইনটার মধ্যে ইমেজ ফাইল আকারে। ওকে, তো সিলেক্টর হবে ক্লাসের নাম, আর কি কি প্রপার্টির মাধ্যমে আমি একটা কাজকে এক্সিকিউট করছি সেটা এই জায়গাটাতে বলা থাকবে। মনে করেন যে আমি আমাদের একটা প্যারাগ্রাফ আছে, হোম বলছি, সেটা হোমের মধ্যে এই প্যারাগ্রাফটার ফন্টের সাইজ আমি বাড়িয়ে দিতে যাচ্ছি, ফন্টের ফ্যামিলিটা আমি চেঞ্জ করতে যাচ্ছি, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে যাচ্ছি, রাইট? সো এর জন্য আমি একটা সিএসএস লিখব। আমি কি করতে যাচ্ছি আগে থেকে ডিফাইন, লাইক আমি ফন্টের ফ্যামিলিটা চেঞ্জ করে লাইক কার্সিভ করতে যাচ্ছি। ফন্ট এটা আছে বাই ডিফল্ট কি সানস সেরিফে বা সেরিফে, আমি এটাকে কার্সিভে নিতে যাচ্ছি। ফন্টের সাইজ 12 পিক্সেলে আছে, আমি এটাকে 20 পিক্সেলে নিতে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দেখা যাচ্ছে, আমি একটা স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে যাচ্ছি। সো আমি আমার জব ডিফাইন করলাম। এখন কি করব, ওই নামে একটা ক্লাস তৈরি করার বা ওই প্রপার্টি গুলো দিয়ে একটা ক্লাস তৈরি করার চেষ্টা করব। ক্লাসের একটা নাম আমি স্পেসিফিক করে এখানে লিখব এবং রুলস অনুযায়ী সেটা ওই জায়গার উপরে বসাবো। ঠিক আছে? তো সিএসএস লিখার স্কোপ কতগুলো? সিএসএস আমি স্ট্যান্ডার্ড পদ্ধতিতে দুই ভাবে লিখতে পারি। একটা এইচটিএমএল ট্যাগের মধ্যে এইচটিএমএল ট্যাগ বা এইচটিএমএল ফাইলে ট্যাগ ইউজ করে আমরা লিখতে পারি, আর দ্বিতীয়ত হচ্ছে ডট সিএসএস ফাইলে আমি সিএসএস লিখতে পারি। এটা মোর স্ট্যান্ডার্ড। আমরা যখনই সিএসএস লিখবো ডট সিএসএস ফাইল ক্রিয়েট করে তার ভিতরে সিএসএস লেখার চেষ্টা করব। ওকে, ফার্স্ট এটা কি, আমরা এইচটিএমএল ফাইলের মধ্যে সিএসএস লিখতে পারি, বাট সেক্ষেত্রে আমাকে এইচটিএমএল এর একটা ট্যাগ স্টাইলের হেল্প দিতে হবে। এই এনভায়রনমেন্টটা সেটা সিএসএস এর ভেতরে কিন্তু আমি আর কোনো এইচটিএমএল এর ট্যাগ চাইল্ড হিসেবে দিতে পারবো না। আরো একটা ট্যাগ আছে স্ক্রিপ্ট। এই এনভায়রনমেন্টটা, এই জায়গাটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এর। যখন আমরা দেখবো যে জাভাস্ক্রিপ্ট, তখন দেখবেন জাভাস্ক্রিপ্ট এর কোডগুলো যদি আমি .html ফাইলে লিখতে চাই, এই স্ক্রিপ্ট ট্যাগ ব্লকের মধ্যেই লিখতে হচ্ছে। এখানেও কিন্তু আবার HTML এর ট্যাগ চাইল্ড হিসেবে দেওয়া যায় না। তো একটা কোশ্চেন হতে পারে যে কোন কোন HTML ট্যাগের ভিতরে চাইল্ড হিসেবে HTML এর ট্যাগ লেখাই যায় না, স্টাইল এবং স্ক্রিপ্ট। ঠিক আছে? তো আমরা CSS এর ক্লাস এক্সাম্পল আকারে লিখছি এবং সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। HTML এর ট্যাগ চাইল্ড হিসেবে লেখা যায় না। Hello. So first প্যারাগ্রাফটাকে আমি টার্গেট করছি। HTML এর মধ্যে আমি CSS লিখছি ফার্স্ট আপ, স্টাইল এর টাইপটা আমি বলছি টেক্সট CSS। এখানে আমি CSS এর ক্লাস লিখতে পারি। সো ক্লাস স্ট্রাকচার বলছি সিলেক্টর, প্রপার্টি, ভ্যালুস। সো এখানে নাম্বার অফ প্রপার্টি আসতে পারে, নাম্বার অফ ভ্যালুস আসতে পারে। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ক্লাসের স্ট্রাকচার। আর স্ট্রাকচার ফলো করে যখন আমরা CSS গুলো লিখবো তখন কেমন হতে পারে।
তারিখ 28। যারা শুধু পি লিখছেন সিগনেচার দিয়ে দেবেন। ওকে, সো আমি ক্লাসের নাম লিখছি, সিলেক্টরের জায়গায় লাইক বলছি টেস্ট, কোন একটা প্রপার্টি বলছি, আমি বলছি টেক্সট কালার, আমি টেক্সটের কালার বলছি রেড। দেখেন কয়েক ধরনের বা কয়েক ভাবে লেখা যায়, আমি ডাইরেক্ট কালারের নাম লিখতে পারি। এই যে আমি যখন কন্ট্রোল স্পেস দিচ্ছি অনেক কিছু চলে আসে, অনেক কালারের অপশন এখানে আছে। আবার আপনি এই কালার চুজার সিলেক্ট করলে কিন্তু কালার চুজারের জন্য যে অপশনটা, এই ডায়লগ বক্সটা চলে আসে, আমি ইচ্ছে মতো কালার এখান থেকে চুজ করতে পারি। এখানে বসে যাবে কি কালার কোড, যেটাকে আমরা বলছি হেক্সাডেসিমাল কালার কোড। আরো একটা প্রসেস আছে, সেটা হচ্ছে আরজিবি কালার কোড আকারে, যেটা আমরা পরবর্তীতে দেখব। সো কালার আমরা দুই ভাবে তিন ভাবে দিতে পারি আরজিবি তে, কালার স্পেসিফিক নামে আর কি হেক্স কোডে। ঠিক আছে, সো আমি একটা কালার দিয়েছি, আমি ব্যাকগ্রাউন্ড কালার একটা সেট করতে যাচ্ছি। সো ব্যাকগ্রাউন্ড, দেখেন এটা আমরা যখন কোনো সিএসএস প্রপার্টি দেখতে চাইবো যে কতগুলো সিএসএস এর প্রপার্টি আছে, আমি যে কোনো একটা জায়গাতে ক্লাস নেম পোরশনে কার্সর রেখে যদি কন্ট্রোল স্পেস দেই, এগুলো হচ্ছে আমার সিএসএস প্রপার্টি। ঠিক আছে, গুনে নেবেন কতগুলো আছে। আর কিছু জেনারেল প্রপার্টি আছে, যার কিছু সাব প্রপার্টি আছে। মনে করেন আমার একটা প্রপার্টি আছে হচ্ছে মার্জিন। মার্জিনটা যদি আমি একটা প্রপার্টি ইউজ করে কাজ করে চারিদিকের জন্য কাজ করা যায়, বা এই পাঁচটা ট্যাগকেই কিন্তু ওভাররাইড করা যায়, আমি আলাদা আলাদা করেও মেনশন করতে পারি। তার মানে কিছু প্রপার্টি আছে যে যার সাব প্রপার্টি আছে। সো আমার লিস্টটা এত লম্বা দেখালেও ইউনিক প্রপার্টির সংখ্যা কিন্তু এতগুলো না, রাইট? ইউনিক প্রপার্টির সংখ্যা কম, সাব প্রপার্টি আছে অনেকগুলো করে। সো আমরা এখন দিতে চাচ্ছি কি ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে যদি আমি যাই, সো ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি লাইক ইয়েলোকেই সিলেক্ট করছি। ওকে, সো টেস্ট একটা ক্লাস নেম, যার দুইটা প্রপার্টি আমি দিয়েছি কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার। আর টেস্টটাকে যদি আমরা এখন এইচটিএমএল এর ওই প্যারাগ্রাফের উপরে বসাতে চাই, আমাদের যে ফার্স্ট প্যারাগ্রাফটা আছে, ফার্স্ট যে প্যারাগ্রাফটা আছে সেই প্যারাগ্রাফের উপরে দিয়ে দিতে চাই, তো সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে এই ক্লাসের সামনে কি ধরনের নোট আছে। ক্লাসের সামনে ডট হতে পারে অথবা ক্লাসের সামনে হ্যাশ থাকতে পারে, বাট একসঙ্গে কিন্তু দুটাই রাখা যাবে না। ক্লাসের সামনে হ্যাশ থাকতে পারে অথবা কি ক্লাসের সামনে ডট থাকতে পারে। যদি কোনো ক্লাসের সামনে ডট দেওয়া হয়, তাহলে সেই ক্লাসটাকে আমরা ইউজ করার সময় কল করব ঠিক এভাবে ক্লাস অ্যাট্রিবিউটের মাধ্যমে, এবং তখন আমি ক্লাসের নামটা এখানে বলে দিব। ওকে, সো আউটপুটটা একটু চেক করে নেই। রাইট, আউটপুটটা কিন্তু বোঝাই যাচ্ছে না আমার কালারের সঙ্গে ব্যাকগ্রাউন্ড। সো কালারটাকে আমি একটু চেঞ্জ করছি। কালার নিচ্ছি, এটা আমার কালার, টেক্সট কালার রেড হয়েছে আর ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হয়েছে। তো দেখেন আমি ইউজ করেছি কি ক্লাসের সামনে ডট। সো ক্লাসের সামনে ডট থাকাতে আমি এটাকে যখন অ্যাপ্লাই করতে গিয়েছি, আমি ইউজ অ্যাট্রিবিউটের নাম বলছি ক্লাস, আর তার ভ্যালু হিসেবে দিচ্ছি ওই ক্লাসটার নাম। সো সেকেন্ড রুলস যেটা, সেটা হচ্ছে আমি যখন কোন একটা ক্লাস লাইক টেস্ট এর সামনে আমি হ্যাশ ইউজ করব, তখন ওই ক্লাসটাকে কল করার জন্য আমাকে যে অ্যাট্রিবিউটের হেল্প নিতে হবে সেটা কি আইডি। সো দুইটা রুলস, কোন ক্লাসের সামনে ডট থাকলে আমাকে ক্লাস অ্যাট্রিবিউট দিয়ে কল করতে হবে, কোন ক্লাসের সামনে হ্যাশ থাকলে সেটা আইডি দিয়ে আমাকে কল করতে হবে। ঠিক আছে,
কোশ্চিন আছে কারো? কোশ্চিন আছে? এটা এই পেজের জন্য। ওকে, সো আমরা এখন যেটা করছি সেটা একটা পার্টিকুলার পেজের জন্য। এবার খেয়াল করেন, আমি একটা জেনারেল ক্লাস লিখেছি, আমি ট্যাগের নামে, আমি ক্লাসটার নাম দিচ্ছি HTML ট্যাগের নামেই। সো ট্যাগের নামে যখন ক্লাস লিখছি সেটা কিন্তু আর কল করে দেওয়ার দরকার নেই, এটা অটোমেটিক অ্যাপ্লাই হবে। এটাতে যে অ্যাপ্লাই হয়েছে এবং এখানেও যে অ্যাপ্লাই হয়েছে সেটা বোঝার উপায় কি? আমি শুধু ফন্টের সাইজ চেঞ্জ করেছি প্যারাগ্রাফে। আমি যদি বলি ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি আমি বলছি কার্সিভ। ফ্যামিলিটাকে চেঞ্জ হয়েছে, দুইটার মধ্যেই কিন্তু ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়েছে। বাট এখানে কি আলাদা করে কল করে দেওয়ার দরকার আছে বা দরকার পড়ছে? নো। যখন আমি HTML ট্যাগের নামেই কোনো ক্লাস লিখছি সেটা অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। ওকে, সো আরো কিছু এক্সাম্পল একটু দেখাই। আমি যদি বলি যে আমাদের মেইন যে ক্লাসটা, মেইন যে ট্যাগটা সেটা হচ্ছে বডি, আর বডির মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা হবে, বডির মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা হবে সেটা অ্যাকচুয়ালি ব্ল্যাক। আমি বডিতে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিতে চাচ্ছি ব্ল্যাক। সো এবার চেক করি যে আমার ওয়েব পেজ পুরোটাই কি হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকে আছে। ওকে, সো এবার আমি যদি চাই যে না, আমি আমার টেবিল, আমাদের যে টেবিলটা আছে সেই টেবিলটার পুরোটাই একটা স্পেসিফিক কালারে নিব, এর ব্যাকগ্রাউন্ড কালারটাই আমি চেঞ্জ করছি, ব্যাকগ্রাউন্ড কালার আমি বলছি গ্রে। সো এই ব্ল্যাক এর মধ্যে আমার টেবিলটা কি অবস্থায় আছে? এখন পুরো টেবিলটা আমার গ্রে কালারে চলে আসে। এখন আমি যদি টেবিলের স্পেসিফিক কলাম টিডি অথবা রো এর জন্য ক্লাস লিখি, তাহলে আস্তে আস্তে করে সেগুলোতেও আমি স্টাইলিং করতে পারি। আমি কি করতে চাচ্ছি, কি দিতে চাচ্ছি সবই কিন্তু আমি সেটাকে অ্যাপ্লাই করে দিতে পারি। বুঝতে পেরেছি? সো তিনটা ক্লাস আমি বলেছি, তিনটা রুলস বলেছি। ইউজার ডিফাইন ক্লাস লাইক টেস্ট অথবা যে কোনো নামের ক্লাস যার সামনে ডট অথবা হ্যাশ বসাতে হবে। যদি আমি ডট বসাই কল করব ক্লাস দিয়ে, যদি আমি হ্যাশ বসাই কল করব আইডি দিয়ে। পার্থক্য বলছি ডট আর হ্যাশের। ডট হবে চাইল্ড ক্লাসগুলোতে আর হ্যাশ হবে প্যারেন্ট ক্লাসগুলোতে, যেগুলো বড় ক্লাস, লেআউটের অংশ। যেটা এখানে একটা লেআউট বানাচ্ছি, লোগো, ব্যানার, মেনু, লেফট, কন্টেন্ট, রাইট, ফুটার, এই যে সেলগুলো বানাবো তখন প্রতিটা ক্লাস দিয়ে দিয়ে সেলগুলো আমাকে বানাতে হবে। আর ওই ক্লাসগুলোর সামনে বসাতে হবে কি হ্যাশ, আর প্রত্যেকে কি ইউনিক। হ্যাশ যেহেতু আইডি দিয়ে কল হবে, একটা HTML পেজের ভেতরে আইডি কখনোই ডুপ্লিকেট হবে না। ওকে, এটা HTML এর রুল। সেকেন্ড যেটা ডট ক্লাস, এটা চাইল্ড ক্লাস হিসেবে আসবে। যেটাকে আমি লোগোর মধ্যে একটা টেক্সট লিখছি, টেক্সটটার আমি স্টাইল করব, সেই ক্লাসটা হবে কি ডট ক্লাস। ব্যানারের মধ্যে আমি কিছু লিখছি বা কোনো কিছু করব, তো ওখানে আমি ডট ক্লাস লিখছি। বা কন্টেন্টের মধ্যে যে একাধিক জায়গাতে আমি এই ক্লাসটা অ্যাপ্লাই করতে চাচ্ছি, তো ওই ক্লাসটার সামনে আমি ডট লিখছি। ওকে, তো পার্থক্য বোঝা যাচ্ছে ডট এবং হ্যাশের মধ্যে। আর থার্ড যেটা বলেছি, ট্যাগের নামে ক্লাস লিখলে সেটা আর কল করার দরকার নেই, এটা অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যায়। ওকে, সো আমরা বেসিক লেভেলের যে বিষয়টা সেটা একটু দেখে নিলাম, যে বেসিক ডট ক্লাস দিয়ে কল করতে হবে, হ্যাশ আইডি দিয়ে কল করতে হবে। আইডি একটা পেজের ভিতরে ডুপ্লিকেট হবে না। সো আইডি ক্লাসগুলো প্যারেন্ট ক্লাস হবে, মানে হ্যাশ ক্লাসগুলো প্যারেন্ট ক্লাস হবে, ডট ক্লাসগুলো চাইল্ড ক্লাস হবে। হ্যাশ ক্লাসগুলো ইউনিক হবে একটা পেজের জন্য। ওকে, সো এই জন্য এটাকে কল করতে হবে আইডি দিয়ে। ঠিক আছে? না, আপনি একটা স্পেসিফিক পেজের জন্য বলছেন। আপনি যখন হ্যাশ বলছেন, এই ক্লাসটা আপনি দ্বিতীয়বার ইউজ করতে পারবেন। HTML এর আউটপুট জেনারেট হবে, বাট এই টেক্সট যদি আপনি 3 বার বা 4 বার বা একাধিকবার ইউজ করেন, প্রতিবারই সে আউটপুট দেখাবে, বাট প্রতিবারের জন্য একটা করে এরর জেনারেট করবে HTML। কারণ আইডি কি হতে হবে, একটা ট্যাগের একটা পেজের ভিতরে আইডি হতে হবে কি ইউনিক। ওকে, আর যদি ডট হয় কোনো ক্লাসের সামনে, আমি যদি এটাকে ডট লিখি, এটা আমি যদি একটা পেজে 1000 টাইম ইউজ করতে চাই করতে পারি, কারণ এই ক্লাসগুলো লেখা হচ্ছে শুধুমাত্র এই পেজের জন্য, রাইট?
আমি এই ক্লাসটাকে লিখেছি বা এই অংশটাকে লিখেছি শুধুমাত্র এই পেজের জন্য। এখন দেখেন আমি এই সিএসএস ক্লাসগুলোকে আমি একটা সিএসএস ফাইলে নিয়ে যাচ্ছি। আমি একটা সিএসএস ফোল্ডার ক্রিয়েট করছি আমার প্রজেক্টের মধ্যে। আমি ডেভ মোডে রাইট ক্লিক করে নিউ ফোল্ডার থেকে আমি একটা সিএসএস ফোল্ডার করে নিয়েছি। আর সিএসএস ফোল্ডারের মধ্যে আমি একটা ফাইল লিখছি ক্যাসকেডিং স্টাইল শীট। তো এর আগে আমরা নিয়ে নিয়েছিলাম কি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাই না, HTML। এখন এটাকে নিচ্ছি ক্যাসকেডিং স্টাইল শীট। ফাইলের নাম দিচ্ছি স্টাইল। অটোমেটিক ফাইলের এক্সটেনশন বসেছে কি .css। তো এখানে এসে আমি আমার ওই কোডগুলোকে পেস্ট করেছি। সো এটা কিন্তু ইন্ডেন্ট নেই, আমি সিলেক্ট করে সোর্স থেকে গিয়ে ফরম্যাট করে কোডটাকে কিন্তু ফরম্যাট করে নিতে পারি। এখন চেক করি আমাদের HTML যে ফাইলটা, যে স্টাইলটা ছিল সেটা কিন্তু আর নেই। কারণ কি এখান থেকে আমরা কাট করে নিয়ে গেছি না, এখান থেকে কিন্তু আমরা এটাকে কাট করে নিয়ে গেছি। সো হোম, অ্যাবাউট, সাইন আপ, আমি যদি সবার মধ্যে এই ক্লাসগুলোকে ইমপ্লিমেন্ট করতে চাই, এই কারণে এটাকে আমরা নিয়ে আসি কোথায়, ডিফারেন্ট কোনো একটা সিএসএস ফাইলে, এক্সটার্নাল সিএসএস ফাইলে। এবং এই এক্সটার্নাল সিএসএস ফাইলটাকে আমরা এখন HTML এর ইনডেক্স ফাইলটার সঙ্গে প্রাথমিকভাবে লিংক করার চেষ্টা করব। সো এটা আসবেই যে কিভাবে আমরা একটা সিএসএস ফাইলকে HTML এর সঙ্গে লিংক করতে পারি, একটা এক্সটার্নাল সিএসএস ফাইলকে HTML এর সঙ্গে লিংক করতে পারি। সো লিংক ট্যাগটার মাধ্যমে প্রথমে লিখতে হবে টাইপ টেক্সট অর সিএসএস, এরপরে লিখতে হবে হাইপারলিংক রেফারেন্স। রেফারেন্সটা আমরা বলবো সিএসএস কোথায় আছে ওই ইমেজের মতো করে। স্টাইল ডট সিএসএস আর রিলেশন, রিলেশনটা বলে দিতে হবে স্টাইল শীট। সো কি কি লিখলাম, লিংক টাইপটা হচ্ছে টেক্সট ডট সিএসএস, হাইপারলিংক রেফারেন্স সিএসএস স্টাইল শীট, আর রিলেশনটা হচ্ছে স্টাইল শীট। এবার চেক করি আমরা কিন্তু আবার ওই সিএসএস প্রপার্টিটা পেয়ে যাব। সো ফর সাইন আপ, এটা আমরা সাইন আপ পেজে আছি, হোমে কিন্তু এটাকে পাচ্ছি, তাই না, হোমে পাচ্ছি। বাট আমরা যদি অ্যাবাউটে যাই পাচ্ছি না, সাইন আপে যাই পাচ্ছি না। সো যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমার এই লাইনটাই কপি করে বাকি যে দুটো পেজ আছে সেখানে যদি আমরা পেস্ট করে দেই, তার মানে কি আমার এই সিএসএস ফাইলটা এখন বাকি তিনটা HTML ফাইলের সঙ্গে লিংক। সো হোম, অ্যাবাউট, সাইন আপ, রাইট, সবগুলোতেই কিন্তু সে কাজ করছে, বোঝা যাচ্ছে। সো জেনারেল ক্লাস হিসেবে লাইক আমি যদি বডির কালারটা এখন চেঞ্জ করে দেই, আমাকে বলা হলো কালারটা চেঞ্জ করতে হবে। সো একটা রুট থেকে কিভাবে কন্ট্রোল হচ্ছে, আমি বডির কালারটা চেঞ্জ করে দিয়েছি সিএসএস থেকে। সো সাইন আপ, অ্যাবাউট, হোম, সাইন আপ সবার মধ্যেই কিন্তু এই কালার ইফেক্টটা চেঞ্জ হয়ে গেছে, রাইট। তো আমি যদি চাই যে না আমার টেবিলের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হবে, প্রত্যেকটা পেজেই কিন্তু আমি তাই দেখতে পাবো, তাই কিনা। তো আমি একটা রুট থেকে কিন্তু সব কিছুকে কন্ট্রোল করতে পারছি। তো যখন আমি ডিজাইনটা ইমপ্লিমেন্ট করতে যাব, আমি সিএসএস ড্রিভেন কোনো লেআউট তৈরি করব, সেই ক্ষেত্রে আমাকে এই স্টাইলটা আলাদা করেই নিতে হবে। ঠিক আছে, সেটাও কাজ করবে না, যেটা সেটাই ইমপ্লিমেন্ট হবে। ঠিক আছে, মনে করেন আমি লিংক করেছি এটা, বাট ইন্ডিভিজুয়াল পেজের ভিতরে প্যারাগ্রাফের উপর আরেকটা ক্লাস লেখা আছে। সো ওই পেজে প্যারার উপরে যে ক্লাসটা লেখা আছে ওটা ইমপ্লিমেন্ট হবে। ঠিক আছে, চাইল্ড বা লাস্ট যাকে পাবে তাকে সে ইমপ্লিমেন্ট করবে। আচ্ছা, আমরা এখন লেআউট কনসেপ্টে যাব। আমি গতদিন ফার্স্ট ক্লাসে একটা লেআউটের কনসেপ্ট দিয়েছিলাম টেবিল দিয়ে, আর ওখানে লেআউট ট্যাগগুলো বলেছি। আমি আজকে ডিপ ট্যাগ ইউজ করে একটা লেআউট বানাবো, যেটা টেবিল দিয়ে বানিয়েছিলাম একদম কাছাকাছি, বাট ওখানে ওই উইডথ আর হাইট আমি লোগো আর ব্যানারের এটাকে চেঞ্জ করতে পারছিলাম না, তাই না। লোগো আর লেফট এর উইডথটা কিন্তু আমি কোনোভাবেই চেঞ্জ করতে পারছিলাম না। তো ঠিক সে ধরনের লিমিটেশন গুলো এখন আর থাকবে না। তো আমি যদি এরকম একটা লেআউট দাঁড় করাতে চাই, লোগো, এটা আমার লেফট, এটা আমার রাইট, এটা আমার লোগো, ব্যানার,
আমি ভিন্ন ভিন্ন সাইজের অপশন তৈরি করতে চাচ্ছি, লাইক অ্যাবাউট, গ্যালারি, সার্ভিস, কন্ট্যাক্ট, মেনু, রাইট। তো এই ধরনের একটা লেআউট আমি যদি দাঁড় করাতে চাই ইউজিং সিএসএস, সেক্ষেত্রে কি হতে পারে, রাইট? তো আমি সিএসএস ক্লাস অ্যাপ্লাই করব, ট্যাগ হিসেবে ইউজ করব ডিভটাকে। তো লেআউটের জন্য একটা রুলস বা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে, সেটাকে বলা হচ্ছে র্যাপিং কনসেপ্ট। আমরা অলওয়েজ র্যাপিং বা র্যাপ করার চেষ্টা করব যখনই কোনো সেল পাশাপাশি আসবে। আমি ইন্ডিভিজুয়াল সেলগুলো, যে একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, একটা সেল পাশাপাশি বসে কিন্তু একটা ডিজাইন দাঁড় করাতে পারি, ঠিক আছে? আমি পাশাপাশি বসে একটা ডিজাইন কিন্তু চাইলে দাঁড় করাতে পারি। স্ক্রু দিয়ে টাইট করা আছে, তাই না? যদি খুলে রাখা হয় ঝাঁকি দিলে কি পড়ে যাওয়ার চান্স আছে না? হ্যাঁ, পাশাপাশি রাখলেও পড়ে যেতে পারে। ওকে, আমরা একটা কনসেপ্টের দিকে আগাচ্ছি বা একটা কনসেপ্ট শেখার চেষ্টা করছি। যখনই আমরা কোনো লেআউট তৈরি করব ইউজিং সিএসএস ইন্ডিভিজুয়াল সেলের মাধ্যমে, সেক্ষেত্রে প্রত্যেকটা সেল এই যে লাইক লোগো বানিয়েছি, এটা একটা ডিভ, এটা একটা ক্লাস, ওকে, যেটা ইউনিক। ব্যানার, এটা একটা ইউনিক সেল। মেনু, ইউনিক সেল। প্রত্যেকটা কি ইউনিক এবং ইন্ডিপেন্ডেন্ট।
কেউ কারো উপরে ডিপেন্ড করে না। টেবিলে যেমন প্রতিটা রো বরাবর এবং কলাম বরাবর ডিপেন্ডেন্সি ছিল, এখানে কিন্তু কোনো ডিপেন্ডেন্সি নেই। সো এটাকে আবার আমরা লিমিটেশন হিসেবে নিচ্ছি। একেবারে যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে কিন্তু ঝামেলা, তাই না? অনেক প্রবলেম ক্রিয়েট হয়, রাইট? তো যেটা করতে হয় যে ডিপেন্ডেন্সি গুলো অ্যাডভান্টেজ নিয়ে আসবে সে ধরনের ডিপেন্ডেন্সি আমরা এখানে তৈরি করব, রাইট? যে ডিপেন্ডেন্সিটা আমাদের অ্যাডভান্টেজ নিয়ে আসবে সে ধরনের ডিপেন্ডেন্সি আমরা লেআউটের মধ্যে তৈরি করব সিএসএস যখন আমি সিএসএস এর মাধ্যমে লেআউট করতে যাচ্ছি। মূল রুলস হচ্ছে যে লাইক আপনি কাউকে গিফট করার জন্য কয়েক ধরনের অবজেক্ট দিয়েছেন, বেশ কিছু টাইপ অফ অবজেক্ট আপনি দিয়েছেন যার মাধ্যমে যেগুলো আপনি গিফট করতে যাচ্ছেন, রাইট? বাট ওগুলোকে যদি আপনি নিয়ে আরেকজনের কাছে যেতে চান কি করতে হয়? র‍্যাপ করতে হয়, আদারওয়াইজ কি ভেঙে যাওয়ার চান্স আছে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, রাইট? সো আপনি কিন্তু ওভারঅল সবগুলো অবজেক্টকে একবারে র‍্যাপ করবেন, অথবা কি আপনি লাইক দুটো করে কোনো অবজেক্ট কিনেছেন, দুইটা বা তিনটা, কি করছেন ইন্ডিভিজুয়াল র‍্যাপিং করছেন, তারপরে সবগুলোকে আবার বড় একটা র‍্যাপার দিয়ে র‍্যাপ করে দিচ্ছেন, বাসা চেঞ্জ করছেন, তাই না? সো আপনি স্পেসিফিক প্রোডাক্ট গুলোকে আলাদা আলাদা বক্সে রাখছেন, তারপর সবগুলো বক্সকে একটা বড় বক্সের মধ্যে রাখছেন, দেন বড় বক্সটা নিয়ে আপনি আটা দিচ্ছেন, তাই না? তো ঠিক সেভাবে সো ওখানে নষ্ট হওয়ার সম্ভাবনা কি কম, এখানে টাইট করে বেঁধে রাখা যায়, এটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে যদি কোনো না দেওয়া হয়, রাইট? তো আমরা ব্রাউজার ছোট বড় করতে চাইতে পারি বা করতে পারি, ব্রাউজার টেনে ছোট বড় করতে চাইতে পারি, আমরা কন্ট্রোল প্লাস ও মাইনাস প্রেস করে কি ছোট বড় করতে চাইতে পারি, যে কোনো সিচুয়েশনে যেন আমাদের লেআউটটা ঠিক থাকে এই কারণে এই র‍্যাপিং কনসেপ্টটা ইমপ্লিমেন্ট করা হয়। আর র‍্যাপিং কনসেপ্টের মূলে আছে সবগুলো সেলকে হচ্ছে একটা বড় র‍্যাপার সেলের মধ্যে নিয়ে নিতে হবে, ওকে? এটাকে কি করব, বড় একটা র‍্যাপার সেলের মধ্যে নিয়ে নিব ফার্স্ট, ঠিক আছে? সেকেন্ড যে রুলটা সেটা হচ্ছে যখনই পাশাপাশি একাধিক সেল আসবে সেই সেলগুলোর জন্য আমাকে র‍্যাপার তৈরি করতে হবে। তার মানে আমি আমার এই লোগো আর ব্যানারের জন্য এর পেছনে আরেকটা র‍্যাপার সেল তৈরি করব, লোগো আর ব্যানারের জন্য একটা র‍্যাপার সেল তৈরি করব যার ভেতরে থাকবে কি আমার লোগো এবং ব্যানার। তার মানে আমার ফার্স্ট হবে মেইন র‍্যাপার, তারপর হবে কি আমার হেডার র‍্যাপার, দেন ওর ভেতরে বসবে কি আমার লোগো ব্যানার। বাট মেনুটা নিজে একটা র‍্যাপার হিসেবে কাজ করবে, কারণ কিছুক্ষণ পরে মেনুর মধ্যে আমার ডাটা কিন্তু আসবে, সেটা হবে কি তার চাইল্ড। আবার যখন দেখছি লেফট কন্টেন্ট রাইট, এই এখানেও কি পাশাপাশি তিনটা সেল না একাধিক সেল, তখন এখানে আবার ইমপ্লিমেন্ট করতে হবে কি একটা র‍্যাপার যার মধ্যে বসবে কি লেফট কন্টেন্ট এবং রাইট। তার মানে রুলস হচ্ছে একের অধিক সেল পাশাপাশি আসলে কি হতে হবে, একটা র‍্যাপার দিয়ে দিতে হবে, দ্যাট মিন্স একটা রো ক্রিয়েট করে দিতে হবে। বুঝতে যাচ্ছে? টেবিলের যে রোটা ঠিক তার উপরেই আমাদের একটা র‍্যাপার সেল দিয়ে দিতে হবে যার মধ্যে আর ইনার সেলগুলো বসবে। সেক্ষেত্রে আমার লেআউটটা ডিপেন্ডেন্সিও বেড়ে যাবে, রো ওয়াইজ তারা কি থাকবে একটা আরেকটার সঙ্গে কি স্ট্রংলি বন্ডেড অবস্থায় থাকবে। আমি যে কোনো ধরনের অ্যাবনরমাল সিচুয়েশনে এই লেআউটটাকে ভেঙে চুরে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারবো, রাইট? তো আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যখনই আমি চাইল্ড এবং প্যারেন্ট তৈরি করছি, যে লাইক আমি এখানে একটা র‍্যাপার ক্লাস তৈরি করেছি যার চাইল্ড হবে কি লোগো এবং ব্যানার, বাট দুজনের জন্য কমন একটা প্রপার্টি আছে, যদি আমি আমার র‍্যাপারের মধ্যে সেটা অ্যাপ্লাই করি আমার চাইল্ড দুজনই কি পেয়ে যাবে। তো আগে লিখতে হতো 2 লাইন, এখন লিখতে হচ্ছে কটা, এক লাইন, তাই না? আমি যখন প্যারেন্টের মধ্যে দিচ্ছি চাইল্ড কি অটোমেটিক সেটা ইনহেরিট করবে। আমি যদি মেইন র‍্যাপারের মধ্যে দেই এটা কি সবাই তার চাইল্ড, সবাই সেটা পেয়ে যাবে, ওকে? আচ্ছা, আমি যদি চাই যে এটা লেফট রাইটে আছে মাঝখানে নিব, অথবা কি লেফটে নিব, পসিবল, কারণ একটা বক্সের মধ্যে আছে না সবকিছু। তো তার পার্সপেক্টিভে আমি কি যে কোনো দিকে টেনে যে কোনো শেপে বা যে কোনো জায়গাতেই নিয়ে যেতে পারি। বাট এটা যদি ইন্ডিভিজুয়াল থাকতো এটাকে সরিয়ে নেওয়াটা বা রিঅ্যারেঞ্জ করাটা অনেক বেশি চাপ ছিল। এটা আমি লেফট রাইটে না, আমি অলওয়েজ লেফট প্রসেস পজিশন ধরেই আগাবো। আমরা
এই যে লেফট টপ কর্নার কে মেইন লেফট কর্নার বলবো এবং একটা প্রপার্টি আছে ফ্লোর যার ভ্যালু অলওয়েজ ইউজ করতে হয় কি লেফট। সো আমি যখন লেফট ক্যালকুলেট করতে করতে যাব, যে মনে করেন এখানে আছে 100%, আমি লোগোকে বলছি 20% আর ব্যানারকে বলছি কত 80%, তো দুজনকে বলে দিচ্ছি ফ্লোর লেফট, তারা পাশাপাশি বসে যাবে। বাট আমি যদি বলি 80.1 100 ক্রস করেছে, সো এই ব্যানারের জন্য লেফট হবে এই লোকেশনটা, সে এই জায়গাটাতে আর বসতে পারবে না। তো আমাকে লেফট রাইট বা সেন্টার এই ধরনের কোনো ভ্যালু নিয়ে আগাতে হবে না, আমাকে অলওয়েজ ক্যালকুলেট করতে হবে কি লেফট ভ্যালু এবং তার টোটাল উইথটা। ওকে, সো আমরা একটা সিম্পল লেআউট করে ফেলার চেষ্টা করছি এখন। আমি J4 এর মধ্যে একটা সাব ফোল্ডার তৈরি করছি লেআউট নামে। তো আমি এখন এই ফোল্ডারটার মধ্যে কাজ করব। ফোল্ডারের মধ্যে আমি একটা সাব ফোল্ডার তৈরি করছি CSS নামে, লেআউট। হ্যাঁ, আর লেআউটের মধ্যে আমি একটা ফাইল তৈরি করছি ইন্ডেক্স নামে। লেআউটের মধ্যে আমি একটা ফাইল তৈরি করেছি ইন্ডেক্স নামে। একটু খেয়াল করেন, আমি যদি ফোল্ডার অপশনে যাই, J4 এর মধ্যে লেআউট, আর লেআউটের মধ্যে একটা ইন্ডেক্স ফাইল আছে আর CSS ফোল্ডার আছে। CSS ফোল্ডারের মধ্যে আমি একটা CSS ফাইল করে নিচ্ছি, CSS ফাইলটার নাম বলছি template.css। সো ফাইলটার নাম দিয়েছি কি template.css। সো আমি ফাইল সবগুলোই আপাতত এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আমার দরকার কি HTML টা আর টেমপ্লেটটা। আমি বডিতে একটা ক্লাস লিখছি, বডি ক্লাসের জন্য আমি বলছি ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্ল্যাক নিচ্ছি। টেক্সট কালার, আমি টেক্সট কালারটা বলছি হোয়াইট। তো আমি এটাকে যখন ইন্ডেক্স ফাইলটাকে রান করাচ্ছি, ইন্ডেক্স ফাইলটাকে যখন লেআউটের মধ্যে থেকে ইন্ডেক্স ফাইলটাকে রান করাচ্ছি, দেখেন টু ডু সাপ্লাই টাইটেল এসেছে, টু ডু রাইট কন্টেন্ট এসেছে। সো আমি এটাকে বলছি লেআউট অথবা হোম। এটা হচ্ছে আমার মেইন ডিপ টা, যার মধ্যে আমাদের ক্লাস ইমপ্লিমেন্ট করতে হবে, বাট তার আগে আমি CSS টা লিংক করে নিই। লিংক করার জন্য লিংক টাইপটা কি হবে টেক্সট CSS, হাইপারলিংক রেফারেন্সটা হবে কি CSS এর মধ্যে, তারপরে কি template.css, তারপরে হবে কি রিলেশনটা হচ্ছে আমার স্টাইল শিট। টাইপ হচ্ছে আমার text.css, hyperlink reference CSS, template.css আর রিলেশন হচ্ছে আমার স্টাইল শিট। তো এবার চেক করে দেখি আমাদের এই ফাইলটা রান করায় ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি ব্ল্যাক হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব, মেইন র‍্যাপারটা তৈরি করব। মেইন র‍্যাপার তৈরি করার জন্য আমরা র‍্যাপার ক্লাস তৈরি করছি। র‍্যাপারের জন্য আমি উইথ সেট করছি, উইথ আমি বলছি 100%, হাইট আমি বলছি লাইক 1100 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি চুজ করছি গ্রে টাইপের একটা কালার। এখন আমরা র‍্যাপারটাকে যদি আমার মেইন যে ডিপটা, এটাকেই আমি আমার র‍্যাপার বলছিলাম। এর আইডিটা কি হবে, যেটা হ্যাশ ক্লাস হয়েছে, ক্লাসটা হচ্ছে র‍্যাপার, এর মধ্যে আমার আদার্স চাইল্ড ক্লাসগুলো বসবে। সো আমি আমার র‍্যাপারটা পেয়েছি, তাই না?
ওকে, সো একটু খেয়াল করেন যে আমি টপে, রাইটে, বটমে এবং লেফটে কিছু জায়গা কিন্তু আমরা ফ্রি পাচ্ছি, তাই না? এটাকে আমরা বলছি কি বডি মার্জিন। বাই ডিফল্ট বডি ট্যাগের একটা মার্জিন থাকে, সেই মার্জিনটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। যদিও আমি আমার র্যাপারকে বলেছি সে টোটালে 100% হবে, তার মানে কি পুরোটা কভার করার কথা ছিল, রাইট? বাট বডি থেকে কিছু জায়গা কিন্তু সে গ্যাপ তৈরি করে রেখেছে, উপরে, রাইটে, লেফটে এবং বটমে। খেয়াল করেছেন? সো আমি যদি উপরে এবং নিচের জায়গাটা কভার করে নিতে চাই এবং রাইটে এবং লেফটে বেশ কিছু জায়গা ছেড়ে দিয়ে এটাকে সেন্টারে নিয়ে আসতে চাই, সেটাও কিন্তু আমরা করতে পারি। এর জন্য আমাদের যে প্রপার্টিটা আছে তার নাম হচ্ছে মার্জিন। মার্জিন আমি যদি বলি টপ 0 পিক্সেল, যেটা টপ এবং বটম বোঝাবে, আর 10% যদি আমি বলি এটা রাইট আর লেফট। সো প্রথম ভ্যালুটা টপ বটমের জন্য, দ্বিতীয় ভ্যালুটা রাইট লেফটের জন্য। সো আমি মার্জিন ট্যাগটা দিয়ে যদি দুইটা ভ্যালু দেই এবং আমি যদি আপনাদের বলতে বলি যে কোন ভ্যালুটা কোন পোর্শনের জন্য কাজ করছে, সেক্ষেত্রে একটু ডেসক্রাইব করতে হবে। হ্যাঁ, সো ফার্স্ট ভ্যালুটা টপ বটম, সেকেন্ড ভ্যালুটা রাইট লেফট। এখানে কিন্তু চারটা ভ্যালু অপশন আছে, 1 ভ্যালু, 2 ভ্যালু, 3 ভ্যালু, 4 ভ্যালু। ওকে, সো আমি বলতে পারি যে মার্জিন অর প্যাডিং অর বর্ডার উইথ, সো যে প্রপার্টি গুলোর নাম বলছি এগুলো একটু দেখে নোট ডাউন করে নিতে হবে যে এই পার্টিকুলার ট্যাগ গুলোতে যে চারটা এন্ড আছে কোন ভ্যালুর জন্য বা কয়টা ভ্যালুর জন্য কোন কোন পোর্শনে কাজ করে। তো আমি যদি মার্জিনে একটা ভ্যালু দেই কোন দিকে কাজ করবে, দুইটা ভ্যালু দিলে কোন দিকে কাজ করবে, তিনটা ভ্যালু দিলে কিভাবে কাজ করবে, চারটা ভ্যালু দিলে কিভাবে কাজ করবে, রাইট? সো এটা কিন্তু একটু পড়তে হবে। আমি আপাতত যেটা দেখাচ্ছি মার্জিন, যেটা টপ এবং বটমের জন্য ফার্স্ট ভ্যালুটা এবং দ্বিতীয় ভ্যালুটা রাইট এবং লেফটের জন্য। সো টপ বটম এটা হাইট, সো পিক্সেলে যাচ্ছে, আর উইথ এটা পার্সেন্টেজে যাচ্ছে। আমরা লেআউটটা করছি কি ফ্লুইড। ওকে, আমি হয়তো ক্লাসে বলেছিলাম প্রথমের দিকে যে লেআউট তিন রকমের, ফিক্স, ফ্লুইড আর রেসপন্সিভ। ওকে, সো আমরা টেবিল দিয়ে ফিক্স দেখেছি, সিএসএস দিয়ে আমরা ফ্লুইড লেআউট দেখছি, আর যদি আপনারা সুযোগ পান বুটস্ট্র্যাপ শেখার, সেখানে রেসপন্সিভ ডিজাইন তৈরি করতে পারবেন। মার্জিন সেলের বাইরে কাজ করে, প্যাডিং সেলের ভেতরে জায়গা ছাড়ে। সো দুজনের প্রায় সিমিলার জব। এখানে যেরকম আমি মার্জিন বলছি বডিতে, সে কি করছে গ্যাপ তৈরি করছে আমার এই র্যাপারের সঙ্গে তার বডি, সো বাইরের দিকে কাজ করছে। আর যদি প্যাডিং বলতাম সে ওই সেলের ভেতরের দিকে কাজ করতো। হ্যাঁ, সো লাইক প্যাডিংটা যদি আমি অ্যাপ্লাই করি আমার এই কন্টেন্ট র্যাপারে, প্যাডিং আমি যদি বলি 10 পিক্সেল, সে টপ থেকে 10, রাইট, বটম এবং লেফট থেকে 10 পিক্সেল করে জায়গা বর্ডার থেকে ছেড়ে দেবে। তার মানে এর পাশাপাশি বর্ডারের কাছাকাছি অন্য কাউকে যেতে দেবে না। ওকে, তো সেলের ভেতরে জায়গা ছাড়ার জন্য ইউজ হয় প্যাডিং, আর সেলের বাইরের জন্য মার্জিন। না, আমরা টেবিলে দিতে পারি সেল প্যাডিং। আচ্ছা, আমরা হেডার র্যাপার নামে একটা ক্লাস তৈরি করছি এবং হেডার র্যাপারে এখান থেকে আমরা ফ্লোট ভ্যালু শুরু করব। ফ্লোট যার ভ্যালু আমি বলছি লেফট, উইথ আমি বলছি 100%, হাইট আমি বলছি 150 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার আমি বলছি হোয়াইট। ওকে, সো আমি হেডার র্যাপারটা তৈরি করেছি, সেটা ইমপ্লিমেন্ট করব কোথায়, এই ডিভের মধ্যে আমার ডিভ হেডার র্যাপার। আইডি হিসেবে যাবে কি হেডার র্যাপার। সো আমরা এই পোর্শনটা পাচ্ছি, এটা কি আমার র্যাপার, রাইট? যেখানে আমার বলবে কি লোগো আর ব্যানার, এই যে লোগো আর পাশেরটা কি আমার ব্যানার। তারপরে আমার বসবে মেনু, দেন লেফট কন্টেন্ট রাইট, দেন অ্যাবাউট গ্যালারি সার্ভিস, দেন ফুটার, রাইট? আচ্ছা, সো আমাদের হেডার র্যাপার তৈরি হয়েছে। রুলস আমরা আস্তে আস্তে করে শেখার চেষ্টা করছি। এবার লিখবো দিস। সো আমি চাইল্ড ক্লাস তৈরি করার চেষ্টা করছি। হেডার র্যাপারের মধ্যে দুইটা চাইল্ড ক্লাস বসবে, একটা লোগো আর হচ্ছে একটা ব্যানার। সো আমি বলছি লোগো, আমি বলছি ফ্লোট লেফট, উইথ আমি বলছি 25 পিক্সেল, 25%, হাইট আমি বলছি 100%,
ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি নিচ্ছি সিলভার কালারকে। এটা হেডার র্যাপার, এটা প্যারেন্ট হিসেবে কাজ করবে লোগোর জন্য। প্যারেন্ট হচ্ছে আমার হেডার র্যাপার। ওকে, লোগো প্যারেন্টের 25% নেবে। আচ্ছা, সো হেডার র্যাপারের মধ্যে আমি একটা ডিভ অ্যাপ্লাই করছি। ডিভটা হবে কি, আইডি যখন আমি বলবো লোগো, তাই না, আমার লোগোটা বসেছে, রাইট? সো এরপরে আমাকে বসাতে হবে কি ব্যানারটা, তাই না? আমি ব্যানারটা সিমিলার ভাবে তৈরি করব। ব্যানার বাকি জায়গাটা কতটুকু পাবে? 75%, হাইট 100%, ব্যাকগ্রাউন্ড কালার সিলভার। সো আমি যদি এখন এখান থেকে কল করে দেই কোনো একটা ডিভ, যার আইডি কি হবে ব্যানার, সো আমার ব্যানারটাও পেয়ে যাচ্ছি, বাট লোগো ব্যানার কিন্তু সেপারেট করা যাচ্ছে না। সো লোগো ব্যানারকে আমি সেপারেট করার জন্য আমি মার্জিন অ্যাপ্লাই করব। আমি বলছি মার্জিন রাইট, লোগো থেকে মার্জিন হবে রাইটে 0.3%। সো কিছু জায়গা আমি গ্যাপ তৈরি করতে চাচ্ছি, আমি চাচ্ছি লোগো এবং ব্যানারের মধ্যে 0.3% জায়গায় একটা গ্যাপ তৈরি হোক। বাট প্রবলেম কি হচ্ছে, আমার কিন্তু এই ব্যানারটা ভেঙে নিচে চলে আসছে, তাই না? পেছন দিক থেকে একজন বলেছিলেন যে ফ্লোট কিভাবে ক্যালকুলেট হবে। সো এখানে একটু খেয়াল করে দেখেন যে দুইজন মিলিয়ে উইথ কিন্তু এখন 100% এর বেশি হয়ে গেছে, তাই না? সো 100.3 হয়েছে, আমাকে ম্যাক্সিমাম কত করা যেতে পারে? 100। সো আমি 75 থেকে এটা 74.7 এ যাচ্ছি। সো গ্যাপও তৈরি হয়েছে এবং সেলগুলো পাশাপাশি বসেছে। সো এবার আমি যেটা তৈরি করব, আমার মেনু, এটা আমার র্যাপারের মতোই। মেনুটাকে আমি বলছি 100%, এর হাইট আমি বলছি 50 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার আমি বলছি দিস ওই সিলভার। সো মেনু ক্লাসটা আমরা কল করব, এটা কোথায় রাখবো? হেডার র্যাপারে না বাইরে? ডিভটা হবে কোথায়? হেডার র্যাপারে বাইরে। আমার আইডিটা হবে কি মেনু। খেয়াল করেন আমার মেনুটা এসেছে, বাট বোঝা যাচ্ছে না, মেনুটা সেপারেট করা যাচ্ছে না। আমি মেনুটাকে বলছি মার্জিন, মার্জিন করবে টপে, এবং টপে মার্জিন করবে 5 পিক্সেল, 5 পিক্সেল টপ মার্জিন হচ্ছে। সেপারেট করা যাচ্ছে লোগো, ব্যানার এবং মেনুকে, তাই না? এবার আমরা যাচ্ছি আমাদের কন্টেন্ট র্যাপার এই পোরশনটাকে, যে লেফট কন্টেন্ট রাইট যার মধ্যে থাকবে। সো আমি হেডার র্যাপারটাকে আবার কপি করছি এবং এটাকে করে নিচ্ছি আমার কন্টেন্ট র্যাপারকে র্যাপার হিসেবে। সো কন্টেন্ট র্যাপারের উইথ আমার 100% হবে, বাট এর হাইটটা কতটুকু হবে একটু খেয়াল করেন। আমি একে দিতে চাচ্ছি 150, মেনুতে আছে 50, কত হলো 200। আমি এখানে দিতে যাচ্ছি 200, টোটাল 400, আর ফুটারে দিতে যাচ্ছি 80, 480, তাই না? বাট এখানে আমার 5 পিক্সেলের একটা গ্যাপ আছে মেনুর সাথে হেডারের, 485, তাই না? 485। আমার এই কন্টেন্টের সঙ্গে মেনুর একটা গ্যাপ থাকবে 5 পিক্সেলের, 490। আমার এই বিগ ফুটারের সঙ্গে কন্টেন্টের 5 পিক্সেলের গ্যাপ থাকবে কত? 495। আর বিগ ফুটারের সাথে ফুটারের 5 পিক্সেলের গ্যাপ থাকবে, তো 500। আমার আছে কতটুকু আর টোটালটা কত? 1100। আমি সবগুলোকে দিব কত? 500। মাঝের জন্য রাখবো কত? 600। ওকে, সো আমার কন্টেন্ট ব্যাপারটা হচ্ছে এখন আইডিটা কত? কন্টেন্ট ব্যাপার। সো আমার কন্টেন্ট ব্যাপার এসেছে, রাইট? সো এখানে গ্যাপ তৈরি করার জন্য উপরে এবং নিচে আমি আলাদা করে একটু গ্যাপ তৈরি করব কন্টেন্ট র্যাপারের মধ্যে। সো কন্টেন্ট র্যাপারে আমি বলছি, আমি মার্জিন টপ বলছি 5 পিক্সেল, আগেই মার্জিনটা করে নিলাম, একটু দেখেন গ্যাপ তৈরি করে নিয়েছে। এবার এর মধ্যে কি বসবে? লেফট কন্টেন্ট রাইট। ওকে, সো লেফট কন্টেন্ট রাইট, এটা দেখতে কেমন হবে? লোগোর মতোই।
বলছি 22% হাইট এত, মার্জিন রাইট। একটু খেয়াল করবেন যে ফ্লোট লেফট আমি লেফট ক্যালকুলেট করেছি, কন্টেন্ট র্যাপারের মধ্যে কি বসবে, div যার আইডি কি হবে লেফট। এবার একটু খেয়াল করেন লোগো আর লেফট ডিফারেন্ট উইথ, তাই না? খুব সহজেই আমরা করতে পারছি, এখানে কোনো ডিপেন্ডেন্সি নেই। সো লেফট এর মতো করে আমরা আরো দুইটা সেল তৈরি করব। লেফট এর মতো করে আমরা দুইটা সেল তৈরি করছি, সেল দুইটা হচ্ছে কন্টেন্ট আর রাইট। সো ক্লাসের নাম আমি চেঞ্জ করে ফেলি, কন্টেন্ট এর উইথটা আমি বলছি 55%, আর এটাকে আমি বলছি রাইট, যার উইথ বলছি 22%। সো এখানে রাইট মার্জিনের আমার দরকার নেই। সো কন্টেন্ট আর রাইট যদি আমরা এখন এখানে বসাই, লেফট কন্টেন্ট আর রাইট, একটু খেয়াল করেন তিনজনের আইডি কি সেম, সো এরর মার্ক তৈরি করেছে সে, তাই না? ডুপ্লিকেট আইডি তাই না? ডুপ্লিকেট আইডি। সো এটা কি হবে কন্টেন্ট আর এটা হবে আমার রাইট। সো আমার লেআউটটা অলমোস্ট দাঁড়িয়ে গেছে প্রায়। সো লেফট কন্টেন্ট আর রাইট, এই রাইট সাইডে ছোট্ট একটা গ্যাপ তৈরি হয়েছে, এটা কতটুকু আমরা ক্যালকুলেট করি, 22 55 77, তাই না? আর 22 কত হবে 99, আবার এখানে আছে 0.3 99.3 0.3 99.6, বাকি আছে কত 0.4, সো 55.4। সো এটা কভার হয়ে গেছে। ওকে, সো লোগো ব্যানার মেনু লেফট কন্টেন্ট রাইট পেয়েছি। এবার আমাদের তৈরি করতে হবে কি অ্যাবাউট গ্যালারি আর সার্ভিস। সো অ্যাবাউট গ্যালারি সার্ভিসের জন্য আমরা আরেকটা র্যাপার তৈরি করি, তাই না? কন্টেন্ট র্যাপারের মতো করেই আমি বিগ ফুটার র্যাপার তৈরি করছি, এটাকে আমরা বলছি বিগ ফুটার র্যাপার। সো বিগ ফুটার র্যাপার কে আমি বলছি 200 পিক্সেল, কালার হোয়াইট থাকবে, মার্জিন টপে থাকবে। সো বিগ ফুটার র্যাপার। সো এটা হবে কি মেইন র্যাপারের কন্টেন্ট র্যাপারের বাইরে আইডিটা আমরা কি লিখছি বিগ ফুটার র্যাপার। সো যার মধ্যে থাকবে কি আমার অ্যাবাউট গ্যালারি আর সার্ভিস, এটা আমার হচ্ছে বিগ ফুটার র্যাপার। সো এর ভেতরে আমি যখন অ্যাবাউট গ্যালারি আর সার্ভিস করতে যাব, লাইক হচ্ছে অ্যাবাউট, সবাইকে আমি সমানভাবেই দিতে চাচ্ছি, তাই না? হাইট কত হবে 100%, আমি এর উইডথটা কতটুকু দিতে যাচ্ছি 33, ফ্লোট লেফট আমার অ্যাবাউটটা পেয়েছি। সো আমি অ্যাবাউটটাকে যদি কল করি div যার আইডি হচ্ছে অ্যাবাউটটা পেলাম, তাই না? একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এটাকে ইউনিক ক্লাসই করি বেটার, হ্যাশ ক্লাস করাটাই বেটার। আমি রিপিট করতে পারতাম, আমি অ্যাবাউট এটাকে বলছি গ্যালারি আর এটাকে বলছি সার্ভিস। সো আমি আরো তিনটা ক্লাস নিয়ে নিচ্ছি, গ্যালারি সার্ভিস, হ্যাঁ করা যেত। সো এর জন্য কি করতে হবে, এদের মাঝে যেন কি করতে হয় মার্জিন, তাই না? অ্যাবাউট থেকে আমি মার্জিন রাইটে যাচ্ছি 0.3%, সিমিলার ভাবে আমি এখান থেকে 0.3% যাচ্ছি, আর সার্ভিস থেকে 0.3 তে যাওয়ার দরকার নেই, এটা 0.33.4 রাখছি, পেয়েছি না?
অ্যাবাউট গ্যালারি আর সার্ভিস পেয়েছি। নিচের জায়গাটুকু কার, ফুটারটা কার মতো দেখতে হবে, লাইট মেনু। ওখানে আমরা কত দিতে চেয়েছিলাম জানো, 80, তাই না? বাকি আছে আমার 80 পিক্সেল। সো আমার ক্লাস কমপ্লিট, টপ মার্জিন 5। সো এটা কোথায় হবে, আবার একটা ডিভ নিতে হচ্ছে আমাদের, এবং ডিভের আইডি হিসেবে আমি বলছি ফুটার। সো আমার লেআউটটা দাঁড়িয়ে গেছে, ঠিক আছে? সো আমি একটা লেআউট রুলস ফলো করে, হ্যাঁ, র্যাপিং, সেল, ক্লাস, নেমিং, অ্যাপ্লাই, তাই না? সো আমি আমার স্ট্রাকচারটা দাঁড় করে ফেলতে পারছি। যে কোনো সময় যে কোনো লেআউটই কিন্তু আমরা বানাতে পারবো, যেটা এঁকে দেওয়া যাবে সেটাই কিন্তু বানানো সম্ভব হবে, রাইট? তো আমরা একটা ছোট্ট লেআউট অ্যাসাইনমেন্ট আকারে করে পাঠাবো বৃহস্পতিবার রাতের মধ্যে। এটাকে আমি ওভাররাইট করব। বৃহস্পতিবার ছুটি আপনার, ছোট্ট কাজ, হ্যাঁ, আধা ঘন্টা লাগবে। তো প্রথমে যেটা করবেন, এটা হচ্ছে আমার লোগো, এটা আমার ব্যানার, এটা আমার হচ্ছে মেনু, এটা হচ্ছে আমার ইমেজ, ঠিক আছে? এরপর আমি এটাকে সাইড বার করছি। সাইড বারের মধ্যে আবার দুটো বক্স আছে। কন্টেন্টের মধ্যে আমার একটা বড় সেল, এটা লিডিং করছি, আর কলাম আকারে দুটো সেল আছে। এটা আমার বিগ ফুটার, আর নিচে থাকবে আমার স্মল ফুটার, ঠিক আছে? এটা হচ্ছে লেআউট, যেটা আমাদের অ্যাসাইনমেন্ট আকারে পাঠাতে হবে। হ্যাঁ, কন্টেন্টের দরকার নেই, জাস্ট লেআউট, ঠিক আছে? এটা ইমেজ পোরশন, এটা আমার অ্যাড, এটা লাইক এখানে একটা প্যারাগ্রাফ, এটা হচ্ছে কলাম প্যারা, লাইক কলাম 1, এটা কলাম 2, এটাকে আমরা বলছি লিডিং, এটা হচ্ছে অ্যাবাউট গ্যালারি সার্ভিস, ওকে? তো এই ধরনের একটা স্ট্রাকচার আপনারা বানাবেন। বুঝে গেছে সবাই? মার্জিন দিয়ে মাঝামাঝি, হ্যাঁ, আপনি দুটো আলাদা করে করতে পারেন, ডট ক্লাসও লিখতে পারেন। সো আমার কাছে একটা পেন ড্রাইভ আছে, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি আউটপুট গুলো।